আপনাদের একটু ওয়েট করতে হবে। তার আগে আমি শুরু করছি আজকের একটা ঘটনা দিয়ে, যেটা একটি ইমেইল, এবং সেই ইমেইলটি পড়ার পরেই আমি ছবিগুলো আপলোড করব। তো আগে আমরা মন দিয়ে ইমেইলটা শুনি, তারপরে ফেসবুকে যাব। ওকে, তো আমার ইমেইল যেটা আমি দেখতে পাচ্ছি, এটা পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার, এবং তিনি তার মতন করে লিখেছেন। আমিও তার মতন করেই পড়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমি সুজন আহসান, চট্টগ্রাম থেকে। আমি যে ঘটনাটি মেইল করেছি তা আমার বড় আব্বুর সাথে ঘটে যাওয়া। একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ঘটনাটি মেইল করলাম। পড়ে ভালো লাগলে ভূত এফএমের শ্রোতাদের পড়ে শোনাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি ঘটে 1985-86 সালের দিকে। এই ঘটনাটি মহেশখালী দ্বীপের। আপনি জানেন, মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। তাই ওখানে প্রতিটি অঞ্চলের মধ্যেই ছিল জিন পরিতের আনাগোনা। দিন পরিবর্তন আর মানুষের বৃদ্ধির সাথে সাথে সেসব এখন কমে গেছে। যাই হোক, আমার বড় আব্বু একজন কামেল পাশ আলেম। তিনি মহেশখালী দ্বীপের শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তৎকালীন সময়ে ওই এলাকায় অত বেশি শিক্ষিত লোক ছিল না, ফলে সেখানকার লোক শিক্ষিত আর হুজুরদের খুবই সমীহ করতেন। বড় আব্বু শিক্ষকতার পাশাপাশি হাল চাষও করতেন। আপনি হয়তো জানেন, মহেশখালী দ্বীপকে চকরিয়া থেকে পৃথক করেছে কুহেলিয়া নদী, আর বড় আব্বু এই কুহেলিয়া নদীর তীর ঘেঁষা উপকূলেই চাষ করতেন। ফলে নদীর চরে কেওড়া বন ওনার ক্ষেতের চেয়ে খুব একটা বেশি দূরে নয়। একদিন আসরের সময় তিনি ধান ক্ষেত দেখতে যান। তিনি সেখানে গেলে ওনার পার্শ্ববর্তী অন্যান্য চাষীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়। কুহেলিয়া নদীর পানি লবণাক্ত হওয়ায় ধান ক্ষেতের পানি শুকিয়ে গেলে সেচ পাম্প দিয়ে পানি তুলে ধান খেতে দিতে হতো। বড় আব্বু যখন ধান ক্ষেত দেখে চলে আসবেন, তখন পাশের একজন চাষী ওনাকে সেচ পাম্পের পানি লাইন কোন দিক দিয়ে দিবে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, পানির লাইন আমরা জমির দিক দিয়ে দেন, আমি মাগরিবের পরে এসে আপনার জমির দিকে ফিরিয়ে দেব। লোকটি তাই করে এবং পরের বিষয় চলে আসে। বড় আব্বু মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে আসেন। তিনি মনে মনে চিন্তা করছিলেন, সারা রাত ওনার জমিতে পানি চললে জমি পানিতে পূর্ণ হবে। ভোরবেলা এসে পানির লাইন ওই লোকটার জমির দিকে ফিরিয়ে দিলে লোকটি টেরই পাবে না। লোকটি যখন জমিতে আসবে ততক্ষণে জমিতে পানি পূর্ণ হয়ে যাবে। তিনি বাসায় এসে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে মনে মনে মাথায় সেট করে রাখেন যে ওনাকে ভোরে আজানের আগে উঠে জমির দিকে যেতে হবে, জমিতে গিয়ে পানির লাইন ফিরিয়ে দিতে হবে। যথারীতি উনি ঘুমিয়ে যান। ওনার ভাষ্য মতে ঘুমানোর কয়েক ঘন্টার মধ্যেই ওনার ঘুম ভেঙে যায়। কিন্তু উনি ভেবেছিলেন ফজরের আজানের সময় বোধহয় হয়ে এসেছে, তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে জেগে ঘড়ির কাঁটার দিকে না তাকিয়ে যাত্রা শুরু করেন। তখন সবে মাত্র রাত 12টা হবে। যাওয়ার পথে বাজার অতিক্রম করে যেতে হয়। তিনি যাওয়ার সময় লক্ষ্য করেন বাজারে মজুর শ্রেণীর অনেকে এখনো তাস খেলছে। তিনি তাদেরকে ফজরের আগ পর্যন্ত রাত জেগে তাস খেলার জন্য ধমকও দেন। তারা বড় আব্বুকে দেখে ফজর নাকি তখন রাত 12টা তার হিসেব না করে দ্রুত তাস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন এবং বলেন যে, হুজুর এখনই চলে যাচ্ছি। বড় আব্বু যথারীতি ধানের জমিতে গিয়ে হাজির হন। তিনি দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়েছে। তিনি পানির লাইন ফিরিয়ে দেন। তিনি চলে আসবেন এই মুহূর্তে পার্শ্ববর্তী কুহেলিয়া নদীতে কেউ একজন মাছ ধরার জন্য জাল ফেলার শব্দ, মানে ফেলছে এরকম শব্দ তিনি পান। তিনি ভাবলেন কোন জেলে হয়তো মাছ ধরছে। কে মাছ ধরছে জানতে চাইলে সেখান থেকে বিকৃত কণ্ঠের উত্তর আসে, আমি। কিন্তু পরক্ষণেই দুইটি মহিষ লড়াই হচ্ছে এরকম শব্দ তিনি শুনতে পান।
যেদিক হতে শব্দ আসছে সেদিকে লক্ষ্য করেন। পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখতে পেলেন এই মহিষের সাইজ সাধারণ মহিষের চেয়ে বহুগুণ আলাদা। কিছুক্ষণ আগে যে জেলে জাল ফেলার শব্দ শুনতে পান তাও শোনা যাচ্ছে না। তিনি এবার বুঝতে পারলেন তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। প্রসঙ্গত বলে রাখি, বড় আব্বু ঝাড় ফুঁকের কাজ করতেন, ফলে জিন জাতি সম্পর্কে ওনার ভালো ধারণা ছিল। তাছাড়া যে জায়গায় তিনি চাষ করছেন সেই জায়গায় দিনের বেলায়ও ভয় পেয়ে অনেকে মারা গেছে এমন রেকর্ড আছে, যা ওনার অজানা নয়। ফলে তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন, কপালে আজ যা আছে তাই হবে ভেবে নিয়ে আস্তে আস্তে পেছনের দিকে হাঁটতে শুরু করেন এবং দোয়া দুরুদ পাঠ করা শুরু করেন। এক সময় পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎ ধানের আইলে পা লেগে যায়। তিনি লক্ষ্য করেন যে জায়গায় তিনি পড়ে গেছেন তার দুই পাশেই ইঁদুরের মাটির ঢিবি। তিনি সেখানে বসে পড়েন। তিনি সেই ইঁদুরের মাটি আর বড় আব্বুর চারপাশে ইঁদুরের মাটি নিয়ে দোয়া পড়ে ফু দিয়ে চারপাশে ছিটাতে থাকেন। এমত অবস্থায় মহিষ দুটি একে অপরকে দৌড়াচ্ছে এবং তা বড় আব্বুর চারপাশে কেন্দ্র করে। তিনি খেয়াল করেন যতটুকু দূর পর্যন্ত দোয়া পাঠের ফু দিয়ে মাটি ফেলা হয়েছে তার পাশ দিয়েই মহিষগুলো দৌড়াচ্ছে। ভয়ে বড় আব্বুর মুখ দিয়ে দোয়াও আসছে না। অনেক সময় তার জিহ্বা আটকে যাচ্ছে, আবার কোনো কোনো সময় দোয়াও ভুলে যাচ্ছেন। ভুল শুদ্ধ যাই হোক না কেন, তিনি সমানে দোয়া পাঠ করছেন আর ফুঁ দিয়ে চারপাশে ছিটাচ্ছেন। এরপর কিছুক্ষণ চলার পর মহিষ দুটি একে অপরকে দৌড়িয়ে দিগন্ত শূন্য হয়ে যায়, অর্থাৎ একে অপরকে তাড়া করে দিগন্ত শূন্য হয়ে যায়। অতঃপর বড় আব্বু বাসায় ফেরার জন্য উঠতে চেয়েও উঠতে পারলেন না। ওনার পা অবশ হয়ে গেছে, তাই তিনি যেখানে বসেছিলেন সেখানেই বসে রইলেন আর মনে মনে আল্লাহর নাম জপতে লাগলেন। একটু পরে মাছ ধরার শব্দ শুনতে পেলেন। সেদিক থেকে 6-7 জন বাচ্চা মেয়ের কান্না শুনতে পান। মাছ ধরার শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। তিনি স্বভাবতই বাচ্চাদের প্রতি একটু আগ্রহী, বাচ্চাদের খুবই আদর করতেন। বাচ্চা মেয়ের কান্না শুনে ওনার অন্তর কেঁদে উঠল। ওনার পা অবশ থাকার কারণে আর কিছু একটা ঘটে যাওয়া ঘটনার কারণে ওইদিকে যাওয়ার সাহস তিনি করতে পারলেন না। এটা কি আসলেই বাচ্চার কান্না নাকি সেই মহিষ জোড়া বুঝতে পারছেন না। এত কিছু চিন্তার মাঝেও তিনি কিন্তু দোয়া পাঠ বন্ধ করেননি। কিছুক্ষণ পর পর দোয়া পড়ে ইঁদুরের মাটি ছিটাচ্ছেন। একটু পরে কান্না থেমে যায়। তিনি এবার ভাবছেন, কান্না থামল কেন? এটা কোনো মায়াজাল নয় তো? এবারে তিনি যা শুনলেন সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। গত বছর 1.5 আগে পুকুরে ডুবে যাওয়া প্রথম কন্যা জাকারিয়ার আব্বু ডাক। তিনি এবার নিশ্চিত হলেন একটু আগে কান্না করা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ওই মহিষ জোড়া ছাড়া আর কিছুই নয়। তিনি ভেবেছিলেন মহিষ জোড়া হয়তো চলে গেছে, তাই তিনি বাসায় ফেরার চেষ্টাও করছিলেন। এবারে তিনি আরো আশাহত হলেন এবং সাহস হারালেন। তিনি ভাবলেন মৃত্যু তাহলে খুব নিকটে চলে এসেছে। তিনি দোয়া পাঠ আর ইঁদুরের মাটি ছিটানো চালিয়ে যেতে লাগলেন। এভাবে কতক্ষণ সময় গিয়েছে তিনি বলতে পারবেন না। দূরের মসজিদ থেকে ফজরের আজানের সুর ভেসে এলো। সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। আজানের পরে তিনি সাহস ফিরে পান এবং আস্তে আস্তে বাড়ির দিকে দোয়া পাঠরত অবস্থায় চলে আসেন। বাসায় এলে ওনার প্রচন্ড জ্বর আসে। পরে ওনার চেয়েও দক্ষ একজন আলেমকে দিয়ে ওনাকে ঝাড়ফুঁক করানো হয়, কিছু তদবির দেওয়া হয়। এর কিছুদিন পরে উনি সুস্থ হয়ে ওঠেন। এই ছিল ঘটনা। ভালো লাগলে শোনাবেন। আমার আরো কিছু ঘটনা আছে যা সময় করে মেইল করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন।
রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার ফার্মগেট ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, তো নাম হলো শরীফ। তো ওর কাছ থেকে ঘটনাটি পাওয়া। ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে। ওর দাদা মানে তৎকালীন সময়ে, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে রাসূল, আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে, এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই, পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যে বর্ডার, সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল। যার কারণে ওরা যে কাজটা করত, যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা, ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো, যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে, 65 যুদ্ধের শেষ হওয়ার পর আপনার 66 সালের দিকে, তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য, একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের যে ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই, ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে, প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা আছে, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস। খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে, এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্ত রক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি, আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন। তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি গিয়ে, সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো 2টা মানে বিল্ডিং এর মতো আছে। ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোন একটা বিল্ডিং এর ভগ্নাবশেষ বলা চলে আর কি। এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয়, যে এটাতে তারা থাকবেন। আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর, সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে, তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন, যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো আসলে ভাই ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি, ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, 2 পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল। আমরা যখন হসপিটালে যেরকম দেখি আর কি, ওরকম জায়গাটা ছিল, 2 তলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে রাসেল ভাই এমন ভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল, যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের। মাত্র 2টো দিন তারা রাত্রে ঘুমাতে পারত, আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন সকালের ভোরের আলো ফুটবে, তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা 11টা পর্যন্ত পাকিস্তানি সোলজাররা ডিউটি করত। আর যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি, ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত। মানে প্রখর রোদের মধ্যে, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচন্ড পানির পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত। এই জন্য দেখা যেত রাত্রেবেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন। তো ওই রাসেল ভাই যখন ওই ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময়ই রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে। এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে
মানে যার সাথে ঘটনাটা ঘটে। তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ। তো অনেক সময় মানে দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তোবা এমনিতেই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরো ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে দুই পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে এই যে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়া মূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়া মূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে নেই, হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন এরকম কিছু। উনি দেখলেন না, আসলেই ঠিক। তখন ওনাদের কাছে কিন্তু রাসেল ভাই কিছু কিছু ছোট ছোট টর্চের মতো কিছু দেয়া হয়েছিল, মানে বাতি দেয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো। রাতের বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশে, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান। আলোটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটা, খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে যায় রাসেল ভাই, উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে, মানে এতটা প্রেসারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সে সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে এর বললে পারে হয়তো সঙ্গীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নাই। আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই এই ধরনের সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো উনি বলেনও নাই। এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা ওনাদের যে কলিগ যারা আছেন, যে সমস্ত জওয়ানরা ওনাদের সাথে ডিউটি করে, তারা তাদের চেহারা মলিন, মানে তারা কিছু একটা নিজেরা কানাঘুষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না। তো ওনারা চিন্তা করেন কি ব্যাপার, ওদের কি সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞেসও করেন না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতো, বিভিন্ন আজে বাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করতো। তো যার কারণে স্বাভাবিকভাবে এত ডিটেইলে না যে আমরা গল্পটা হ্যাঁ, তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন ওই দিন আর একজন যিনি বাংলাদেশি জওয়ান ছিলেন উনি ওই দিন আরেকটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে, মানে জানালা দিয়ে টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়া মূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। আচ্ছা, তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই। তখন তাদের মানে আসলে কি ওখানে কিছু ছিল না, ওখানে দেখে যে না কিছু নাই আলো জানানোর পর। ইন্টারেস্টিং। তখন মানে তখন আর কি প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবাই চিন্তা করে কাউকে বলি নাই। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচিতে ওই পাশের যার বিল্ডিং এ ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে। তখন এই ধরনের তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই। তখন বিষয়টা মানে পুরো ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা দুই জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেব। তো
ওই ডিউটির দায়িত্ব রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয়, যে রাতে বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে। তখন ওনারা ডিউটিতে বসেন। তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা, হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই, যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জলজল করে, তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জলজল করছে। তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ, এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা করেন হয়তো পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে দেখেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পরে আরো বাড়ছে। কিন্তু সে এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে আর কাছে আসছে, আরো বেশি জলজল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আরো কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান, তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে, বা দেখুন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, বা তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনারা ডিউটিতে যেতেন, তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা। কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই এই ধরনের জিনিস দেখি নাই। স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের কোনো জিনিস দেখিনি। কিন্তু রাসেল ভাই এইখানে তাহলে কি এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন? পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটখাটো একটা জনপদের মতো ছিল। জনপদের মধ্যে ছিল হঠাৎ কোনো একটা কারণে, কোনো একটা অসুখে, কি অসুখ কেউ বলতে পারে না, হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় সবাই মারা যায়। হ্যাঁ, হাতে গোনা যে কয়েকজন জীবিত ছিল, ওনারা ওই জায়গা ছেড়ে চলে যায়। আর ওই যে বিল্ডিং গুলো রাসেল ভাই যেটা ছিল, ওনারা যেটা থাকতেন, এটা কিন্তু ওই জনপদেরই, মানে যেগুলো একটু পাকাপোক্ত বাড়ি ছিল ওইটা। কিন্তু কি যে অসুখ ছিল বা কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ওনারা ওখান থেকে চলে আসেন। তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে জানা যায় নাই, কেন ওটা তো আমরা তো স্বাভাবিকভাবে পাকিস্তানের ওই জায়গাতে কি হবে স্বাভাবিক জানার কথাও না। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আপনি আরো একবার সবাইকে বলে দেন যে আপনি কোথা থেকে ঘটনাটা শুনেছেন। আপনি একজন স্টুডেন্ট, রাইট? স্টুডেন্ট আপনাকে আমার স্টুডেন্ট, হ্যাঁ রাসেল ভাই, এটা আমার ফার্মগেট ব্রাঞ্চের যার সাথে ঘটনা, তিনি কি এখনো বেঁচে আছেন? না, উনি বেঁচে নেই রাসেল ভাই, উনি মারা গেছেন। তার দাদার সাথে ঘটনা, তো উনি মুক্তিযুদ্ধে সশস্ত্র মানে সংগ্রাম করেছিলেন, কারণ যখন অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধা একজন উনি, হ্যাঁ ইস্ট পাকিস্তান রেজিমেন্টের ছিলেন উনি। তো উনি ওই সময় ওই জায়গাটাতে গিয়েছিলেন, ওনার মানে ওই একটা এক্সপেরিয়েন্স। স্বাভাবিকভাবে আর্মির এক্সপেরিয়েন্স আসলে আমরা খুব একটা বেশি পাই না এই সমস্ত জায়গাগুলোর, কারণ ওরা এগুলো শেয়ারও করতে চায় না, শেয়ার করা উচিত না। আমি সেজন্য বললাম যে একটু সংক্ষিপ্ত করে বলতে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সবচেয়ে বড় কথা যে সেই জায়গাটা যদি আপনি কল্পনা করেন এবং ওই সময়ের ওই মুহূর্তগুলো যদি কল্পনা করেন, যে কেউ মানে ভয় পাবেই, এটা কোনো মানে ইয়ে নাই আর কি। এবং মানে এরকম জায়গা আসলে আমরা সাধারণ মানুষরা যায়, যে থাকা তো দূরের কথা, যাওয়ারই সাহস পাবো না। তো যাই হোক, স্টিল নাও ওই খাইবার পাস এবং পেশোয়ারের ওই জায়গাটা এখনো জনমানব শূন্য। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি তো যাই হোক, আমরা সেটাই বলছিলাম যে ওই রকম জায়গায় মানে থাকাটা এবং ওইরকম জায়গায় এরকম কোনো কিছু দেখা আসলে একটু অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমাদের কিছু আমাদের যে আপনারা যারা লিখছেন ফেসবুকে এবং আপনারা যে সমস্ত ঘটনা শুনে যা বলছেন সেটা একটু পড়ে আসবো। এবং আমাদের এখানে অনেকেই লিখছেন দেখতে পাচ্ছি। আমাদের ইন্টারনেটের অবস্থা দেখি পড়তে পারি কিনা, ইনশাআল্লাহ পড়তে পারবো। আমি অনেককেই দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখছেন এবং অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমি বরং একটু পরে আপনাদের এটা পড়ে শোনাচ্ছি। আমি দ্বিতীয় ঘটনায় চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাব প্লিজ। ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ নিশান আন্টিকে, আসসালামু আলাইকুম। তো রাসেল ভাই, আমি রাজশাহী সোহাগ, আমি মিরপুর 1 থেকে এসেছি। তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার নিজের সাথে, এর আগেও আমি বলেছি রাসেল ভাই যে আমার নিজের সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলা আমি আপনাকে এর আগেও বলেছিলাম। তো সেরকমই একটা ঘটনা। আমি এই ঘটনায় যাওয়ার আগে একটা ছোট্ট একটা ব্রিজের নাম বলবো, যে ব্রিজটা হচ্ছে সালেপুর ব্রিজ।
মানে আমরা ঢাকা থেকে বের হওয়ার সময় আমিনবাজার নামের একটা জায়গা পড়ে, এই জায়গার পরে এই ব্রিজটার অবস্থান। ছোট্ট একটা ব্রিজ, কিন্তু এই ছোট্ট একটা ব্রিজ সম্বন্ধে যদি আমি একটু বলতে চাই, তাহলে ব্রিজটা সম্বন্ধে এরকম হবে যে আমি অনেক ড্রাইভার বা অনেক পিকআপ ভ্যান ড্রাইভার এদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, মানে আমার ঘটনার পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে অ্যাকচুয়ালি এই ব্রিজটার এখানে কি হয়। তো ওনারা এরকম ভাবে আমাকে বর্ণনা করেছিল যে মাঝে মাঝে অনেক রাত্রে যখন গাড়ি চালিয়ে নিয়ে আসে, তখন অনেক ড্রাইভার দেখে যে ব্রিজটা 3টা মনে হয়, 2টা মনে হয়। মানে এটা কি হ্যালুসিনেশন বা ভুল কিছু সেটা না, কারণ কিছুদিন আগেও অলমোস্ট আগস্টের 20 বা 22 তারিখের দিকে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা কার প্রাইভেট কার, 3 জন যাত্রী সহ ওই ব্রিজ থেকে নিচে পড়ে যায়। অলমোস্ট এখন অবধি কোনো মানুষ বা ওই কারটার কোনো হদিস পাওয়া যায় না। এখানে অনেকগুলো কোস্টার স্পিড বোর্ড নিয়ে আসছিল, নৌবাহিনী থেকে লোক নিয়ে আসছিল, বাট এখানে এতটুকু একটা জায়গার মধ্যে কিভাবে এই প্রাইভেট কারটা হারিয়ে গেল, কোথায় হারালো কেউ জানে না। আপনার সামনেই একদম এটা মানে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, আচ্ছা। মানে এই অগস্টের 20-22 তারিখের দিকে এই ঘটনাটা ঘটেছে, Okay. 2 মাস আগে, 2-1.5 মাস আগে। সো আমার ঘটনা যেটা, সেটা হচ্ছে এই ব্রিজের এখানেই। এটা হচ্ছে এপ্রিল এই 2019 এপ্রিলে আমার এই ঘটনাটা ঘটে। তখন সেই দিনকে আমি যে কাজটা করেছিলাম, আমার ফ্রেন্ডের ওখানে গিয়েছিলাম। আমার ফ্রেন্ডের বাড়িটা ছিল সাভার উপজেলা তেঁতুলঝড়া ইউনিয়নে। তো আমি কোনো একটা কাজে সেখানে গিয়েছিলাম, দেন ওখানে কাজটা সারতে আমার রাত্রি হয়ে যায়, লাইক 10:30 বেজে যায়। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি রাত্রি তো থাকবো না, আমি চলে যাব। তখন আমার ফ্রেন্ড বলছে কি যে এটা তো ঠিক হলো না, কেমন হলো, তো 10:30 বাজছে, তুমি এখন কিভাবে যাবা? তখন বাইরে বের হয়ে দেখছি ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। আচ্ছা। তো আমি কোনোভাবে হেমায়তপুর মানে বাজারে ওখানে চলে আসি, তেঁতুলঝড়া ইউনিয়নের ওখান থেকে হেমায়তপুর বাজারে চলে আসলাম। ওখানে আস্তে আস্তে আমার মোটামুটি 10:15 বেজে যায়। তো 10:15 বেজে যাচ্ছে, এরপরে দেখছি আমি যেটা ছোট ছোট যে চায়ের দোকানগুলা, যেহেতু রাত্রে বৃষ্টি হচ্ছে, চায়ের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আর গুটি কয়েক কিছু লোক যেগুলো আছে রাস্তার পাশে হাঁটাহাঁটি করছে, এরাও আস্তে 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 সবাই চলে যাচ্ছে। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, ওই হেমায়তপুরের যে ব্রিজ আছে, ওভারব্রিজটা, এই ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছি, বাট কোনো লোকাল গাড়ি আসছে না। আমি অলমোস্ট খেয়াল করছি এখানে অনেক বড় বড় গাড়িগুলো, যেটা 900 কোচ, এগুলো চলে যাচ্ছে, বাট লোকাল গাড়িগুলো একটাও আসছে না। অলমোস্ট যখন 11:30 বাজে, তখন দেখছি একটা রিক্সাওয়ালা হেমায়তপুর ওই দিক থেকে আসছে, মানে আমিন বাজারের দিকে যাচ্ছে। সো আমি রিক্সাওয়ালাকে ডাকলাম। রিক্সাওয়ালা যখন কাছে আসলো আমার, তখন আমি দেখছি যেটা, যে রিক্সাওয়ালার গোটা গায়ে, মানে আমি এটা খেয়াল করেছি, বাট রিক্সাওয়ালাকে সেইভাবে খেয়াল করিনি, যে রিক্সাওয়ালার গোটা গায়ে প্লাস্টিক দিয়ে জড়ানো। আপনাকে একটা কথা বলি রাসেল ভাই, যেটা হচ্ছে যে বৃষ্টি হলে যেরকম ভাবে জড়ানো থাকে এরকম কিছু না, মানে বৃষ্টি হলে আমরা কি একটা প্লাস্টিক পরে নিলাম, প্লাস্টিকটা ফাঁকা থাকে না, পুরে প্লাস্টিকটা ফাঁকা থাকে, গায়ের সাথে টাচ করে না, এরকম একবারে ইজি থাকে। বাট ওই রিক্সাওয়ালার শরীরে প্লাস্টিকটা একেবারে জড়ানো, মনে হচ্ছে কেউ একজন জড়াই দিয়েছে, এরকম। সো আমি এটা কোনো কিছু মনে করিনি, যেহেতু বৃষ্টি হচ্ছে। আমি রিক্সায় উঠে গেলাম, উঠে যে বললাম যে মামা আমি আমিন বাজারে যাবো। উনি আমাকে শুধুমাত্র বললো কি যে উঠেন, বাস এটুকুই, আর কিছু না। পরে আমি রিক্সায় উঠার পরে যখন রিক্সা চলতে লাগছে, তখন আমি জিজ্ঞেস করলাম যে মামা কি ব্যাপার, তোমার গায়ে এভাবে মানে প্লাস্টিক গুলো জড়ানো কেন? সে আমাকে কোনো উত্তর করলো না, রিক্সা চালিয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে যে ব্রিজের কথা বললাম একটু আগে, যে সালেপুর ব্রিজ, এই ব্রিজ থেকে মোটামুটি 70 গজ বা 80 গজ দূরে, ব্রিজ থেকে এত দূর ডিস্টেন্সে এসে রিক্সাওয়ালা আমাকে বলছে কি যে মামা আমি আর যাব না, আমার রিক্সায় চার্জ নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম, তখন বাজে রাত্রি 12টা। তখন 12টা বাজে, আমি আশ্চর্য হয়ে গেছি। তখন আমি বলছি যে কি ব্যাপার মামা, আপনি এই কথা বলছেন কিছু না, এখন আমি এই রাত্রে আমি কোথায় যাব আপনি বলতে পারেন, আমি কিভাবে যাব? তখন বলছে আমি জানি না। তখন বলছে তাহলে আমি ভাড়া দিব না, আমি আপনাকে যতটুকু এসছেন ততটুকু ভাড়া দিব। সে কিচ্ছু বলল না, চুপচাপ। আমি যখন রিক্সা থেকে নেমেছি, আশ্চর্যের বিষয়টা যেটা, যে আমি রিক্সা থেকে নামার পরে এক ধাপ
তারপরে এক ধাপ দিয়েছি, মানে রিক্সা থেকে এক পা দিয়েছি, পরের পাটা যখন ধাপ দিয়েছি, ধাপ দিয়ে পিছে তাকিয়ে দেখছি রিক্সাওয়ালা নেই। আমার চোখের সামনে থেকে রিক্সাওয়ালাটা ভ্যানিশ হয়ে গেল। আমি বুঝলাম না যে রিক্সাওয়ালাটা যদি রিক্সা ঘোরাতো, ঘুরে যদি বলতো যে আমি এখন হেঁটে হেঁটে চলে যাব, তাও একটু সময় নিত। মানে আমি শুধুমাত্র পিছন ফিরে মানিব্যাগটা বের করে টাকা দিতে যাব, তখন দেখছি কোনো রিক্সা নাই, কেউ নাই, মানে রিক্সা একেবারে সহজেই নাই, সবকিছু নাই। এখন আমি কি করব? এখন আমার একটু ভীতি সঞ্চার হয়েছে যে আমি কি ব্যাপার, এখানে কি হলো আমার সাথে। পরে আমি মনে মনে করছি যে যাই হোক, আমাকে এখন হাঁটা ধরতে হবে। রাত্রি 12টা বাজে, অলমোস্ট 12টা বেজে গেছে। দেন আমার কিছু করার নাই, আমাকে এখন যেতেই হবে। আমি হাঁটা শুরু করেছি ওই ব্রিজের দিকে। ব্রিজের থেকে যখন মোটামুটি 50 গজ দূরে কাছাকাছি চলে এসেছি, 50 গজের ভেতরে চলে এসেছি, তখন আমি যে জিনিসটা দেখলাম যে ব্রিজের উপরে 3 জন লোক দাঁড়িয়ে আছে। এখন এখানে যে ফ্ল্যাশিং হচ্ছে বা রাত্রে যে গাড়ি যাচ্ছে, এটা আমার খেয়াল নাই যে গাড়ি যাচ্ছে, কিন্তু ফ্ল্যাশিং যে হচ্ছে, আকাশে যে ফ্ল্যাশিং হচ্ছে, এই ফ্ল্যাশিং এ আমি দেখতে পাচ্ছি যে ওখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। তো স্বভাবতই ওখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেশ কিছু জায়গা আছে, ওখানে আমি লোককে আশা করতেই পারি। আমি মনে মনে করছি যে যেহেতু লোক দাঁড়িয়ে আছে, আমি তাহলে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার সময় মোটামুটি যখন আরেকটু কাছে গেছি, তখন দেখছি যে জিনিসটা দেখছি সেই জিনিসটা মানে আমার এতটা মানে আশা করিনি আমি, যে ওই ব্রিজের নিচ থেকে আরো কিছু মানুষ উঠে আসছে। সেটা হচ্ছে মানুষের মতো না, জীব জানোয়াররা যেভাবে হাঁচড় পাচড় করতে করতে উপর থেকে উঠে আসে, ঠিক একইভাবে ওইভাবে উঠে আসছে। উঠে এসে 10-12 জন লোক যখন দাঁড়িয়ে গেল, তখন আমি ওই যে ফ্ল্যাশিং হচ্ছে, এই ফ্ল্যাশিং এ দেখলাম যে প্রত্যেক জনের গায়ে একইভাবে প্লাস্টিক জড়ানো, কিন্তু তাদের চেহারাটা আমি দূর থেকে বুঝতে পারছি না। এখন কিছুক্ষণ পরে দেখছি তারা মুভ করা শুরু করেছে আমার দিকে। যখন মুভ করা শুরু করেছে, তখন আমি 2 কদম পিছিয়ে সরেছি। মানে যখন মুভ করা শুরু হয়েছে, তখনই আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমার সাথে এবার অন্য কিছু একটা ঘটতে যাচ্ছে। আসলে এই সময়টাতে যদি মানে একটা কথা বলি রাসেল ভাই, যেটা যে মানুষ ভয় পেলে যদি দিশেহারা হয়ে যায়, তখনই মানুষকে মানে অনেকভাবে অ্যাটাক করার চেষ্টা করে। তো আল্লাহর রহমতে যে জিনিসটা আমি করেছি, যে আমি শুধুমাত্র 2টা কদম পিছিয়ে সরেছি। সরার পরে একটা বড় করে বৃত্ত দিয়েছি। আয়াতুল কুরসি পড়ছিলাম, আয়াতুল কুরসি পড়তে পড়তে একটা বড় করে বৃত্ত দিয়েছি। বৃত্ত দেওয়ার পরে ওর ভেতরে আরো একটা বৃত্ত দিয়েছি। বৃত্ত দিয়ে সেই বৃত্তের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, আমি আয়াতুল কুরসি পড়ছি আর ওই বৃষ্টির পানি ধরে আমার মুখে দিচ্ছি। আর পানিগুলো ধরে আছি যে যদি কিছু হয় তাহলে আমি পানিগুলো ছিটাবো। যেটা বললেন একটু আগে রাসেল ভাই, যে ইঁদুরের মাটিগুলা ছিটাচ্ছিল, ঠিক মানে এইরকমই কিছুটা, যে আমি পানিগুলা ছিটাবো। যেহেতু আমার হাতে পানি জমছে, বৃষ্টি ঝিপঝিপ করে পানি জমছে, এই পানিটা আমি ছিটাবো। দেন আমি যে জিনিসটা দেখছি যে ওরা একেবারে আমার কাছে চলে এসেছে, বাট প্রথম যে সার্কেলটা আমি দিয়েছি, এই সার্কেলটা তারা পার করতে পারছে না, বা তারা চারিদিকে ঘিরে আছে আমাকে। আর আমি যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে তাদের এক একজনের মুভমেন্টটা এক এক রকম। কেউ আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, কেউ খুব আর্তনাদ করছে, কেউ হাসছে, খুব জোরে জোরে হাসছে, কেউ কান্না করছে, আর কেউ আবার খুব অ্যাগ্রেসিভ, মানে আমাকে যদি পায় তার একেবারে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলে, এরকম। আমি সবগুলো আমার সামনে দেখছি একেবারে, মানে ইন ফ্রন্ট অফ মাই আইস, একেবারে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে আমি কি দেখছি এগুলো। এরপরে যখন আমি মানে পানিটা নিয়ে আছি, যখন রাত্রি 2:30 বাজে বা 2:15 বাজে, তখন আমার পিছন থেকে একটা পিকআপ থেমে আমার গায়ে ওই পিকআপ ভ্যানের ড্রাইভার উনি নেমে এসে আমাকে আমার গায়ে হাত দিয়ে বলে, ভাই। প্রথমবার যখন বলে আমার কোনো সেন্স নাই, পরের বার যখন একটু জোরে করে ধাক্কা দেয়, তখন আমি চমকে উঠি। একেবারে মনে হচ্ছে যে আমার ভেতরে আমার হার্টবিটটা মনে হচ্ছে বন্ধ হয়েছিল, উনি ফোর্স করার সাথে সাথে আমার হার্টবিটটা চলে এসেছে, এইরকম। আচ্ছা। দেন আমি ওনাকে বলছি, উনি আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি এত রাত্রে এখানে কি করছেন, আর আপনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কিসের জন্য, বৃষ্টির মধ্যে কেন দাঁড়িয়ে আছেন?
আমি তখন ওনাকে বললাম যে কেন ভাই, আপনি কি আমার সামনে কাউকে দেখেননি? তখন উনি আমাকে বলছে যে না। যখন তিনি আমাকে বললেন যে না, তখন ওনাকে আমি আর কিছু বলিনি। তখন আমি বলছি, উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন? তখন তো আমি মিরপুর একে যাব। আনফরচুনেটলি ওই লোকটাও মিরপুর একেই যাবে। তখন আমাকে বলল যে আপনি আমার গাড়িতে একটু বসেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। একটা জিনিস কি রাসেল ভাই, আপনি মাঝে মাঝে যে কথাটা বলেন যে বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার, যে কথাটা বলেন, অ্যাকচুয়ালি যারা ভুক্তভোগী, ভিকটিম যারা, তারা জানে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়। আর ওই যে লোকটা আমাকে নিয়ে এসে 1 নম্বরে নামিয়ে দিল, আর যে লোকটা আমাকে রিকশায় করে নিয়ে আসছিল, এই দুটার মধ্যে পার্থক্য তো এখন একেবারে পরিষ্কার যে একজন আমার ভালো করার জন্য চেষ্টা করেছে, একজন আমার খারাপ করার চেষ্টা করেছে। আমি এর আগে শোতে আমাকে বলেছিলাম, আপনার মনে আছে, যে আমার একটা হুজুর, রাজশাহীতে আমার যে হুজুর আছেন, উনি আমাকে বলেছিল যে সোহাগ, তুমি যেখানেই জানো কেন, কোনো একটা কিছু বা কোনো একটা শক্তি তোমাকে আয়ত্ত করার চেষ্টা করে, বাট পারে না। এরকমও যদি কিছু হয়, তারপরও সেই দিনও হয়তো রাত্রে, বাট দে আর ট্রাইং, আমাকে আয়ত্ত করার চেষ্টা করেছে, বাট পারেনি। আসলে আমি যে জিনিসটা বলতে চাই যে যারা কি কিন্তু হেই প্রতিপূর্ণ করে যে মিথ্যা কথা, বানানো কথা, কিন্তু একজন মানুষ কতটা বানাতে পারে? লিসেনারদের কাছে প্রশ্ন যে একজন মানুষ কতটা বানাতে পারে। ঠিক আছে, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের যে রেডিও ফুটকির যে ভূত এফএম যে পেজটা রয়েছে, সেই পেজে অনেকেই লিখছেন আপনারা। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে এই ঘটনাটা বেশ ছোট, একদম বেশ ছোট, একদম ছোট ঘটনা। তো বেসিক্যালি এই ঘটনাটি আসলে আমার বলার কথা ছিল না, আপনার সঙ্গে একজনের আসার কথা ছিল। খুলনা থেকে যে সাধারণত যে স্টোরি, ঘটনাটির সময় ছিল রাসেল ভাই 2004 সালের দিকে। জি। খুলনার দাকোপ উপজেলার বৈটাঘাটা গ্রামের ঘটনা এটা। জি। তো একজন ভ্যান চালকের সাথে ঘটনাটি ঘটে। ঘটনার কিছু অংশ রাসেল ভাই একটু কমন, আমি আগে থেকে বলে দিলাম। সাধারণত বিষয়টি একটু কমন, এই জন্য বলছিলেন যে ঘটনাটা একটু কমন আর কি। সাধারণত আমি একটু অ্যাভয়েড করে যাই কমন বিষয়গুলো, তারপর আজকে বলছি আর কি। আশা করি লিসেনারদের ভালো লাগবে আর কি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটছিল, একজন ভ্যান চালক। উনি শুধু যে ভ্যানে বিভিন্ন মালটাল টানতেন তা না, অনেক সময় দেখা যেত যে অসুস্থ রোগী, এমনকি যদি কখনো পুলিশ খবর দিত, বিভিন্ন লাশও উনি ওনার ভ্যানে নিয়ে আসতেন আর কি, বিভিন্ন গ্রামে উনি পৌঁছে দিতেন। তো 2004 সালে একটা পুরুষ মানুষ, উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো তার লাশটি খুলনা সদর যে হসপিটাল, সেই সদর হসপিটালে পোস্টমর্টেম বা আনুষঙ্গিক কাজটা শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। তো উনি খুব সাহসী লোক ছিলেন এবং পত্র এলাকায় ওনার বেশ সুনাম ছিল, খুব ইয়াং ম্যান ছিলেন আর কি। তো যার কারণে লাশ পুলিশ পরিবারকে বুঝিয়ে দেন। তো পরিবার বলেন যে আমরা অন্য একটা ভ্যানে চলে আসতেছি, তুমি লাশটা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। তো উনি বলেন যে আমার সাথে অন্য কোনো লোকের প্রয়োজন নাই, আপনারা নিশ্চিন্ত মনে বাসায় চলে যান, আমি লাশ নিয়ে চলে আসছি। তো সবাই বিশ্বাস করে তারা আগে আগে বাসায় চলে যান, লাশের অপেক্ষা করছিলেন বাড়িতে গিয়ে। তো উনি একাই লাশ নিয়ে আসছিলেন। তো কোনো কারণে ওনার প্রতিমধ্যে ওনার ভ্যানটা আবার একটু খারাপ হয়ে যায়, যার কারণে ও সেটা আবার মেরামত করে আবার ফিরতে ফিরতে আরেকটু দেরি, ঘন্টাখানেক দেরি হয়ে যায় আর কি। বেশ লেট হয়ে যায়। এটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল যে এটা হবে, এমনিতেই টায়ার পাংচার হয়ে যায়, এগুলো ঠিকঠাক করতে। আবার সন্ধ্যার পরে একটু গ্রাম অঞ্চল, মেকারও পাওয়া যাচ্ছিল না, এই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। উনি যখন লাশ নিয়ে, তো ওই বৈটাঘাটা গ্রামের মানে মাঝখান দিয়ে চলে গেছে, একটু খুব ভালো রাস্তা আর কি, পাকা রাস্তা। তো একটা জায়গায় একটা ব্রিজ রয়েছে। তো ব্রিজে উঠার সময় বেশ মানে একটু উঁচু হয়ে ব্রিজে উঠতে হবে এবং নামার সময় আবার বেশ ঢালু। তো উনি যখন ব্রিজটা উঠবেন, তখন উনি ভ্যানের সিট থেকে নেমে হাত ধরে টেনে টেনে ব্রিজের উপরে ওঠানোর চেষ্টা করেন। হঠাৎ দেখছিলেন যে কি ব্যাপার, ভ্যানটা আটকে গেল কেন। তো পিছন দিকে তাকিয়ে দেখে মোটামুটি 6-7 বছরের একটা ছোট্ট মেয়ে, ফ্রক পরা একটা মেয়ে, সে মানে চুল এলোমেলো, সে 2 হাত ধরে ভ্যানটা টেনে ধরে রাখছে, মানে সে উঠতে দেবে না। উনি মনে করেছেন যে আশেপাশের মানে ওটা কিন্তু একদম মানে জনমানবহীন এলাকা ছিল না রাসেল ভাই, আশেপাশে ঘরবাড়ি ছিল। তো উনি চিন্তা করেছেন হয়তো আশেপাশের বাড়ির কোনো দুষ্টু মেয়ে সে এসে ওই ভ্যানটা টেনে ধরেছে। আচ্ছা। তো উনি খুব বকাঝকা করেন, এই এত রাত্রে কি করো, যাও চলে যাও। ভ্যানে একটু ভার বেশি মনে হচ্ছে আগের থেকে।
তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটা ভ্যানের পিছনে মানে বসে আছে এবং পা দুলিয়ে বেশ মানে আয়েশ করে বসে আছে। তো উনি ওই ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল, উনি ভ্যানটা একটু গতি কমিয়ে দিয়ে ব্রেক করে সাইডে নিয়ে এসে তখন বলেন, এই তুমি এখানে কি চাও, কি করো? তো কিছু ওই মেয়েটা কিছুই বলে না, শুধু হাসে আর কিছু বলে না। তো উনি বেশ আরো বকাঝোকা করলেন যে যাও, চলে যাও। তো তাও যায় না। শেষ পর্যন্ত উনি মানে এতটাই বিরক্ত হন যে উনি ভ্যানটা রেখে রাস্তার পাশে গিয়ে একটা লাঠি ভাঙেন, একটা মানে গাছ ভেঙে একটা লাঠি তৈরি করে ওকে তাড়া করেন। বেশ দেখে যে মেয়েটা আবার চলে গেল, ওই লাঠি মানে তাড়া খেয়ে চলে গেল। তো উনি আবার ভ্যান চালানো শুরু করেন। তো এখন রাসেল ভাই আর একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি হঠাৎ করে কি মনে হচ্ছে পিছনে একটু নড়াচড়ার শব্দ। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটি ওনার ঠিক পিছনে বসে আছে, এবং সাধারণত ভ্যানে একদম ড্রাইভারের দুপাশে কিন্তু আমরা বসার জায়গা আছে ভ্যানে। ভ্যান কিন্তু রাসেল ভাই রানিং চলা অবস্থায় কিন্তু কখনো ড্রাইভারের ওই পাশে ওটা বসা যায় না, থামার পরে তারপর উঠে বসতে হয় ধীরে সুস্থে। দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে ওইভাবে বসে আছে। তো উনি এইবার রাসেল ভাই খুব ভয় পান। প্রথম দিকে উনি দুই সময় কখনোই মনে হয় নাই যে এটা অন্য কিছু হতে পারে। এখন উনি ভয় পান যে কি ব্যাপারে, এরকম তো আসলে বসার কথা না, এটা নিশ্চয়ই অন্য কিছু। তো উনি দ্রুত ভ্যান থামিয়ে লাফ দিয়ে ভ্যান থেকে নেমে যান। নেমে যাওয়ার পরে তখন উনি তারপর একটু মনে সাহস সঞ্চয় করে বলতে থাকেন, এই তুমি কে, বলো। সে কিছুই বলে না। তারপর উনি আবার একটু মনে সাহস করে আয়াতুল কুরসি পড়ে ওই মেয়েটাকে আবার তাড়া করা শুরু করেন। রাসেল ভাই উনি দেখছিলেন যে মেয়েটা আবার দৌড়ে সে ব্রিজের উপর উঠে গেল, এবং ব্রিজের উপরে উঠে যাওয়ার পরে ব্রিজের দুই পাশটা সাধারণত রাসেল ভাই একটু উঁচু থাকে। তো ওই মেয়েটা নিচ দিয়ে তো পানি প্রবাহিত হচ্ছিল, মেয়েটা ওই উঁচু জায়গায় গেল এবং সুন্দর করে ওই পাশ থেকে সে ব্রিজের নিচের দিকে নেমে গেল। ঠিক যেমন রাসেল ভাই এমন যে বিল্ডিং এর ছাদ যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে কেউ একজন হেঁটে আবার নিচে নেমে গেছে, ঠিক যেমন টিকটিকি বা মাকড়সা যেভাবে নেমে যায়। এবং দেখে কি ওই মেয়েটা ওই ব্রিজের পাশ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে মানে স্পাইডারম্যানের মতো মানে মাথা নিচে দিয়ে হেঁটে আবার ওই পাশ দিয়ে উঠছে, মানে মনে হয় বৃত্তাকারে ব্রিজটাকে প্রদক্ষিণ করছে, এরকম কয়েকবার করছে। তখন রাসেল ভাই উনি এতটা ভয় পান, বলছেন উনি এবার খুব সাংঘাতিক কোনো কিছু একটা খপ্পরে পড়ে গেছেন। তো যেহেতু রাসেল ভাই প্রথমে বললাম জায়গাটা কিন্তু একদম জনমানব শূন্য ছিল না, আশেপাশে ঘরবাড়ি ছিল, তো উনি ওখানে ভ্যানটা রেখে দ্রুত বিভিন্ন বাড়ির যেদিকে আছে ঘরবাড়ি ওদিকে চলে যান। ওদিকে গিয়ে লোকজনের ডাকাডাকি করেন, কিছু লোককে বলেন যে এই সমস্যা, আপনি একটু সাথে আসেন, আমার সাথে একটা লাশ আছে, আপনাদেরই গ্রামের লোক, আর একটু সামনে বাড়ি। তখন ওরা সেই বাড়ির যারা আছে চিনতে পারেন যে হ্যাঁ ওই বাড়িতে একজন লোক মারা গেছে, ও তার লাশ, আচ্ছা চলো যাই। তো ওনারাও আসেন, এসে দেখা যাচ্ছে ওখানে ভ্যান বা লাশ কোনোটাই পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে ওইটা পিছন দিকে ব্রিজের পাশে ওনার ভ্যান এবং লাশটা পড়ে আছে। তো লাশটা সবাই মিলে ভ্যান এবং লাশটা টেনে তুলেন উপরে। তো টেনে তোলার পরে রাসেল ভাই খেয়াল করেন যে লাশের হাত, তারপর পায়ের কাছে এবং ঘাড়ের কাছে মাংস খুবলে কেউ যেন উঠিয়ে নিয়েছে। তো সবাই বললো হয়তো বা এখানে শিয়াল বা কুকুর বা এই কাজটা করে, সবাই এতটুকুই বললেন। কিন্তু রাসেল ভাই মনে হচ্ছিল যে ঠিক মানে চাকু দিয়ে কেটে নিলে যেমন হয়, মানে অন্য জায়গায় অন্য শিয়াল বা অন্য কিছু কামড় দিলে তো আঁচড়ের দাগটা এরকম কিছু থাকে, ওরকম মনে হচ্ছে চাকু দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিয়ে গেছে, মানে মসৃণ ভাবে কেটে নিয়ে গেছে। রাসেল ভাই উনি লাশ নিয়ে যান, পরিবারের কাছে সব ঘটনা বলেন, তার এই ধরনের দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরিবার লোক যাক ভাই সমস্যা নেই, আপনি বেঁচে এটাই শুকরিয়া, তারাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেন আর কি। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনাটি কালেক্ট করার জন্য সৈকত তারপরে রূপম আমাকে খুব হেল্প করেছে। ঘটনাটি আরো মাঝে ভুলে গেছিলাম আর কি, পরে আবার আমি ওদের কাছ থেকে শুনে নিয়েছি। ওদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পটি দেওয়ার জন্য। এই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু আরেকবার বলতে হবে, তার আগে আমি একটু কিছু মেসেজ পড়ে নেবো এখান থেকে, যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ লিসনারদেরকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি সোহাগ, রাজশাহী সোহাগ, মিরপুর থেকে এসেছি। তো রাসেল ভাই আমি যে ঘটনাটা বলবো এটাও খুব রিসেন্ট একটা ঘটনা। এটা হচ্ছে 2018 সালের ডিসেম্বর মাসের ঘটনা। তো কোন একটা কারণে আমি রাজশাহীতে যাই। রাজশাহীতে যাওয়ার পরে একটু ছুটিতে ছিলাম। রাজশাহীতে যাওয়ার পরে ওখান থেকে আমার কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে কি যে নদীতে যাই, মানে পদ্মা নদী।
সম্ভবত আমি বলে রাখি যে আমাদের রাজশাহীর পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে, আর পদ্মা নদীর ওই পাশে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু গ্রাম আছে, 2-3টা গ্রাম আছে, যে গ্রামগুলো পার হলে তারপরে আমরা মানে ইন্ডিয়ান বর্ডার পাই। তো আমার যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে ওই গ্রাম কেন্দ্রিক। ওই গ্রাম কেন্দ্রিক বলতে যে ওই গ্রামে এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন, আজও পর্যন্ত। কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় যে কয়েকটা পোল দিয়ে কিছু ঘরে এখন পর্যন্ত বিদ্যুৎ গেছে, বাট এখনো ফুল ওগুলোতে এখনো ফুল ভাবে বিদ্যুৎ যায়নি। আর সেখানে ব্যবহার হয় ওই সোলার সিস্টেমের যে লাইটের ব্যবস্থা, সোলার, এই সোলার মাধ্যম দিয়েই তারা বিদ্যুতের চাহিদাটা পূরণ করে। তো আমি যে ঘটনাটা বলবো, ওখানে একজন জেলে, ওনার নাম ছিল হচ্ছে রশিদ মিয়া নামের একজন জেলে। তো উনি উনার ভাতিজাকে নিয়ে প্রত্যেকদিন মাছ মারতে যেত। তো বলে রাখি যে ফাল্গুন চৈত্র মাসের দিকে যখন নদী শুকিয়ে যায়, তখন নদীর মাঝখানে কিন্তু অনেক বড় চর পড়ে। আমাদের রাজশাহীতে দেখা যায় যে মনে হয় যে নদীর মাঝখানে একটা গ্রাম জেগে গেছে, এরকম অনেক মানে ফসল টসল চাষ হয়, এই কারণে দেখা যায় যে ঘর বাড়ি তৈরি করে ফেলে অনেকে ফসল পাহারা দেওয়ার জন্য, এরকম। তো সেই চরগুলোর মধ্যে মানে কিছু সাইডে দেখা যায় যে অনেক বড় ভাবে পানি জমে থাকে, মানে চরগুলো ওই পানিগুলো আর নদীতে যেতে পারে না। যখন নদী শুকিয়ে যায় তখন ওই পানিগুলো ওখানেই থেকে যায়। তো এই জায়গাগুলোকে বলে হচ্ছে, তাদের ভাষায় যেটা আমি বলছি, যে এই জায়গাগুলোকে বলে দামু হিসেবেই খ্যাত। তো এই দামুতে অনেক পানি থাকে, আর এই দামুটা যেটা হচ্ছে কি যে নদী যখন শুকিয়ে যায় তখন এই দামুতে অনেক মাছ আটকে যায়। তো ওনারা যেহেতু যেই নদীটা শুকিয়ে গেছে এটা তো খুব ছোট হয়ে আসে, তো এখানে তারা মাছ মারে, এমনকি তারা ওই দামুতে যেও না মাছ মারে। তো চাচা ভাতিজা দুইজন একসাথে যায় মাছ মারতে। তো এটা একেবারে অলমোস্ট শোনা আমার কাছে, যে রশিদ সাহেব নিজেই আমাকে বলেছে, উনি বৃদ্ধ মানুষ এখন, উনি আমাকে বলেছে। তো এই মাছ মারার সময় প্রত্যেকদিন যেহেতু মাছ ধরতে যায় তারা, একদিন কি হয়েছে যে রশিদ মিয়ার যে ভাতিজাটা, উনি অনেক রাত্রে উঠে একাই চলে গেছে বলতে কি যে সে প্রত্যেকদিন দেখে যে রেগুলারলি যেভাবে মাছ মারে সেভাবেই মাছ মারতে সে আগ্রহ প্রকাশ করেছে আর চলে গেছে সাথে সাথে। এখন বিষয়টা হচ্ছে যে তিনি উনার চাচা ওনাকে বা আগেও বলেছিল যে মাছ মারতে গেলে তুমি একা যেও না। তো উনি প্রত্যেকদিন যেহেতু দেখে যে কোনো বিপদ টিপদ কিছু তো হয় না, মাছ মারতে গেলে সমস্যা কি, আমি যদি একা যাই তাহলে সমস্যা কি, চলে গিয়েছে। একদিনকে রাত্রে, অনেক রাত্রে উঠে চুপ করে কাউকে না বলে সে মাছ মারতে চলে গেছে। তো আমাদের এলাকায় যে জিনিসটা হয় যে বাঁশ দুইভাবে ওয়াইয়ের মতো করে বেঁধে, ওর মধ্যে নেট বেঁধে, ওই নেটটা নিয়ে ঘাড়ে করে নিয়ে, আর মাছ রাখার জন্য যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে খলই, যেটাকে বলে বেতের তৈরি হয় এটা, এই জিনিসটা নিয়ে সে চলে গেছে। উনি ওই নৌকা নিয়ে, আর যার নৌকায় জাল আছে জাল নিয়ে চলে গেছে। এবার সে নৌকা থেকে জাল ফেলতে ফেলতে নদী পার করে ফেলেছে। নৌকাটা নদীর পাশে রেখে সে এবার বলছে কি যে আমি দামোতে যেয়ে মাছ ধরা শুরু করব। ঠিক আছে, ওকে ফাইন। সে দামোর দিকে হাঁটছিল, হাঁটতে হাঁটতে সে খেয়াল করছে যে আমি একটা কথা বলে রাখি, যে বালুর মধ্যে যদি আমরা হাঁটি তাহলে আমাদের পাটা কিন্তু পিছনের দিকে একটু স্লিপ করে, বালুর মধ্যে টেনে নেয় পিছন থেকে। কিন্তু যে ঘটনাটা ঘটছে উনার সাথে, যে উনি যে ধাপটা দিচ্ছে ওই ধাপটা পিছে যাচ্ছে না, ধাপটা কিছু সেকেন্ডের জন্য সামনে চলে যাচ্ছে, আবার কয়েক সেকেন্ড বন্ধ থাকার পরে আবার স্বাভাবিক ধাপ, আবার কয়েক সেকেন্ড পর পর এই জিনিসটা যে একটা করে ধাপ, একটা বা দুইটা ধাপ যখন এই সেকেন্ডের মধ্যে পড়ছে, এই ধাপগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো উনি চিন্তা করছে যে আমি এই ঘটনা ঘটছে কিনা। সে মনে করেছে বাতাস হচ্ছে আর ঘুটঘুটা অন্ধকার, তার হাতে লাইট আছে, এটা মনে করছে স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছুই না। সে দামুর কাছে একবার যখন কাছাকাছি চলে গেছে, কাছাকাছি যাওয়ার পরে সে পায়ের এক কবজি অবধি পানিতে নেমে গেছে। নামার পরে সে খেয়াল করছে যে তার 2-3 সেকেন্ডের জন্য যেটা হচ্ছে যে পায়ের কাছে এক কবজি পানি, কিন্তু অনেকখানি পানি, ঠিক আছে, যেটা বলছিলাম যে এক কবজি পানি পর্যন্ত নেমে যাওয়ার পরে দেখছে কি 2-3 সেকেন্ডের জন্য ওই পানিগুলো তার পা থেকে দূরে চলে যাচ্ছে। ঠিক 2-1 সেকেন্ডের মধ্যে আবার পানিগুলো চলে আসছে। তখন সে ভাবছে যে এত তো বাতাস হচ্ছে না যে পানিগুলো এত দূরে চলে যাচ্ছে আর আবার চলে আসছে।
তখন সে মনে মনে একটু ভীতু সম্মুখ হচ্ছে যে কি ব্যাপার, কি হচ্ছে। এরপরে সে যখন পায়ের দিকে লাইট মারে তখন এবার দেখছে কি যে সে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক 2-3 সেকেন্ড পর পর সে নিজেই মুভ করছে, মানে যে বালুর উপরে দাঁড়িয়ে আছে সে নিজেই মুভ করছে, এবং মানে তাকে টেনে নিয়ে যাচ্ছে, যেটা বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় যে টেনে নিয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে যে 2-3 সেকেন্ড পর থেমে যাচ্ছে, আবার 2-3 সেকেন্ড পর আবার একটু যাচ্ছে, এইভাবে। যেহেতু চরের মধ্যে অনেক ঘুটঘুটে অন্ধকার থাকে আর ওখানে তো দাম অন্ধকার, চারিদিকে অন্ধকার, তখন সে চারিদিকে এবার লাইট দেওয়া শুরু করেছে। লাইট দিতে দিতে যখন দামুন মাঝখানে লাইট দিয়েছে, অ্যাকচুয়ালি ভাই এটা শোনার পর আমার গুজবাম হচ্ছে যে এখনো হচ্ছে। তো যখন লাইট দিয়েছে তখন দেখছে এই যে পানির উপরে একজন বসে আছে, পানির উপরে একজন বসে আছে, আর এটা এমন একটা জন্তুর মতো, মানুষের মতো বলবো না, যে তার দুটো হাত আছে, দুটা পা আছে, কিন্তু জন্তুর মতো যে পুরো গা একেবারে কালো লোম আছে, অলমোস্ট গোটা গা কভার, লোমে একেবারে ঢাকা। সে বসে আছে এবং তার চোখ দুটো একেবারে নীল নীল চোখ একেবারে। তো সে যে কাজটা করছে, ওই যে ইয়েটা, যে জন্তুটা, ওই জন্তুটা যে ওই জিহবা, তার জিহবাটা যখন পানির মধ্যে ছেড়ে দিচ্ছে তখন সব পানি বালু সব 2-3 সেকেন্ডের জন্য উঠে যাচ্ছে, মানে কাছে চলে আসছে, মানে অলমোস্ট সংকুচিত হয়ে যাচ্ছে। যে আবার জিহবাটা তুলে নিচ্ছে তখন পানিগুলো আবার ছেড়ে যাচ্ছে। এই জিনিসটা দেখার পরে সে খুব জোরে চিৎকার করতে শুরু করে, আর ওই লাইটটা ওর দিকেই ধরে রাখে। আমরা স্বভাবতই জানি যে মানে আলো দেখলে নাকি সবকিছু চলে যায়। তো লাইটটা ওর দিকে যখন ধরেছে তখন এই যে নীল চোখগুলা মনে হচ্ছে আরো নীল হয়ে গেল। এই জিনিসটা দেখে খুব চিৎকার করার পর সে দৌড়াতে দৌড়াতে ওখান থেকে দৌড়াতে দৌড়াতে ওই নৌকার উপরে এসে সেন্সলেস হয়ে যায়। এরপরে যখন ওনার আঙ্কেল যখন খোঁজা শুরু করে যে আমার ভাতিজাটা কই, বাসায় জিজ্ঞেস করছে যে মাছ ধরতে যাবো ভাতিজা কই, তখন ওনার ভাইয়ের ওয়াইফ, যেটা ওই ছেলেটার মা, বলছে যে কেন, ও তো চলে গেছে মাছ মারতে, কেন আপনার সাথে যায়নি? দেন উনি বলছে না, আমাকে তো কিছু বলেনি। তখন এবার শুরু হয়ে গেছে খোঁজাখুঁজি, যে দিচ্ছে নৌকা নদীর ওই পাশে, কারণ আরেকজন নৌকাকে বলেছে যে আমাকে তাকে নিয়ে চলে। নিয়ে যেতে যেতে যখন হচ্ছে কি যে যখন ওই পাশে চলে যায়, যে দেখছে নৌকার উপরে ওই ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে আছে, তাড়াতাড়ি যখন কাছে গেছে গোটা গায়ে অনেক খামচা ব্যথা এইভাবে। এখন যখন ওই ছেলেটাকে মানে নদীর এই পাশে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে যখন মানে বাসায় নিয়ে এসে চিকিৎসা করার জন্য নিয়ে আসা হয়, এর মধ্যে একটা ঘটনা ঘটে, আশ্চর্য যে ঘটনাটা রাসেল ভাই কি বলবো, যে যখন আস্তে আস্তে সূর্য উঠছে সকালে, ওর গায়ের মধ্যে অনেক লোম গজাচ্ছে, যেই লোমটা এটা শুনে আমিও খুব অবাক হয়েছি। হ্যাঁ, অনেক লোম গজাচ্ছে, যেটা খুব কালো কুচকুচে এবং মোটা হচ্ছে লোম গজাচ্ছে। এক সময় সূর্য যখন একেবারে উঠে যায় তখন ওর গোটা গায়ে পুরো শরীরে কোনো জায়গা বাদ ছিল না, যে এই লোমগুলা বাদ ছিল না, একটা জায়গাও ফাঁকা ছিল না, পুরো গায়ে লোম হয়ে যায়। লোম হওয়ার পরে যখন মানে ঠিক একদিন পরে ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে, যেহেতু এরকম একটা অস্বাভাবিক জিনিস হচ্ছে তার মধ্যে, একটা সময় যে একদিন পরে ছেলেটা মারা যায়। তো এই জিনিসটা দেখার পরে ওনার চাচা হচ্ছে কি যে একজন বড় আলেমকে নিয়ে যায়, যে দেখেন আসলে অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার ভাতিজার সাথে, যে এরকম হলো কিসের জন্য। তখন বললো, উনি বলছে, হুজুরটা বলছে যে এখানে এমন একটা জিনিস ছিল, আপনারা বলেন খারাপ জিন বলেন বা শয়তান বলেন, পিশাচ বলেন, যেটাই বলেন না কেন, এটা এমন একটা খারাপ জিনিস ছিল, উনাকে খুব মারাত্মকভাবে ডিস্টার্ব করেছে, আর এই ডিস্টার্ব করার কারণে মানে এই ঘটনাটা ঘটেছে। মানে উনি খুব তদবির করার পরেই তারপরে এই জিনিসটা বলেছে যে উনাকে খুব ডিস্টার্ব করা হয়েছে, উনি হয়তোবা কোনো কিছু করছিল, কোনো একটা কাজ করতে যে তারপরে আপনার এই ছেলে ওনাকে খুব ডিস্টার্ব করে, আর এটা শাস্তি স্বরূপ এনাকে এই ঘটনাটা ঘটায়, যে তার গোটা গায়ে খামচি দেয় আর পুরো শরীরে তার মতোই লোমটাকে তুলে দেয় একেবারে। দেন উনি একটা সময় যে মারা যান। এটা তার প্রতিশোধমূলক একটা শাস্তি নেন, তবে এটা যদিও ঠিক হয়নি, তারপরেও তো সে তো আর জানটা ফিরিয়ে দিতে পারবে। তো এটাই ছিল ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট অডিও ক্লিপে যাব এবং অডিও ক্লিপের পরে আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউ ফুড FM এন্ড জু ফুড। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। নমস্কার রাসেল ভাই, আমি কলকাতা থেকে বলছি। আমার নাম সায়ন্তী ভট্টাচার্য। আমি রিসেন্টলি ভূত FM শুনছি, তো ভীষণ ভালো লাগে যখন সবার ঘটনাগুলো শেয়ার করে, তখন ভীষণ ভালো লাগে। তো আমার জীবনে একটা অভিজ্ঞতা হয়েছিল, ভীষণ ভয়ানক অভিজ্ঞতা, কিন্তু তাও একটা ছোট্ট গল্প যদি শেয়ার করেন তাহলে খুব ভালো লাগবে। আমি কলকাতায় থাকি, আমি জায়গাটার নাম উল্লেখ করছি না। একটি নতুন ফ্লাইওভার হয়েছে আমার বাড়ির থেকে একটু দূরে। তো একজনের বাড়িতে আমাদের ইনভিটেশন ছিল, সেখান থেকে ফিরছি, যাতে একটু তাড়াতাড়ি যাতে বাড়িতে পৌঁছাতে পারি, সেই জন্য আমরা ফ্লাইওভারটি নিয়েছিলাম আসার সময়, যাতে তাড়াতাড়ি বাড়িতে আসতে পারি। সালের জানুয়ারি মাসে প্রচন্ড শীত। আস্তে আস্তে দেখছি যে হঠাৎ করে কিছু একটা মানে আমাদের অনেক আগে আগে যাচ্ছে, ফলো করছে আমাদের, কিন্তু উনি আমাদের আগে আছেন। তার কোমর অবধি দেখা যাচ্ছে, কিন্তু পা দেখা যাচ্ছে না যে তিনি সাইকেলে কি বাইকে আছেন। আমি আর আমার হাজবেন্ড ছিলাম বাইকে। তো আমরা দুজনে আসছি, আস্তে আস্তে হঠাৎ করে চোখে পড়লো ওই জিনিসটিকে। তো অস্বাভাবিক কিছু একটা, যেহেতু কোমর দেখা যাচ্ছে না, তো আমার হাজবেন্ডকে বললাম যে ওটা কি যাচ্ছে। তো হাজবেন্ড দেখে বললো যে হ্যাঁ চলো। তো ও কি করলো, মানে আমার হাজবেন্ড বাইকের স্পিডটাকে বাড়িয়ে দিল। বাইকটা স্পিড বাড়ানোর সাথে সাথে হেডলাইটটা জ্বাললো, কিন্তু তার পা দেখা গেল না কোনো মতেই। আমরা আসলাম, সে যত স্পিড বাড়ছে, কিন্তু আমরা ওনাকে ওই একই ডিস্টেন্সে দেখতে পাচ্ছি, কাছে যেতে পারছি না। ওই একই ডিস্টেন্স, যেভাবে আমরা টার্ন নিচ্ছি সেভাবে ওটাও টার্ন নিচ্ছে। ভয় পাইনি, ভাবলাম মনে হয় কোনো কুয়াশা বা কিছু ওটা হতে পারে, কিন্তু উনি যে কিসে যাচ্ছে ওই একই ডিস্টেন্স মেনটেন করে, যদি কুয়াশা হয় সেটা কোনো না কোনো একটা জায়গায় সেই কুয়াশার লেয়ারটা নিশ্চয়ই শেষ হতো, কিন্তু আমরা যতদূর যাচ্ছি ওটাকেই দেখতে পাচ্ছি। যখন টার্ন নিচ্ছি কুয়াশা হলে সেখানে সেটা আর দেখা যেত না পরে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। সুতরাং আমরা যাচ্ছি, ওটাকে দেখার ফলো করার চেষ্টা করছি, পারলাম না। দেখলাম আমাদেরকেই ফলো করছে, সামনে যাচ্ছে সেটা। আমরা অনেকটা এগোনোর পরে একটা ধাবা পড়ে, ধাবার পরেই একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে আমাদেরকে আসতে হতো। তো ধাবাটার কাছে গিয়ে দেখলাম ওটা মিলিয়ে গেছে, আমরা কোনো জিনিস দেখতে পাচ্ছি না। তো অত মাথা ঘামাইনি আমরা, যেহেতু আর দেখতে পাচ্ছি না। বাড়িও আসার তাড়া ছিল, রাত্রি 11:30 তখন অলরেডি বেজে গেছে। আমরা ওখান থেকে আসছি, আস্তে আস্তে দেখলাম ফ্লাইওভার ব্রিজটা উঠেছি, ফ্লাইওভারটায় উঠলাম, উঠে দেখছি যে কিছু টুকরো জিনিস পড়ে রয়েছে, গাড়ির ভাঙা জিনিস। অতটা খেয়াল করিনি, দেখছি কাজ ছড়ানো রয়েছে। এগোতে আরেকটু এগোলাম, যখন দেখলাম যে একটি ছেলে তার বুকে হাত দিয়ে বসে রয়েছে, কিন্তু তার প্রাণ এখনো রয়েছে মনে হলো। কিছুক্ষণের মধ্যে দেখলাম যে সে শুয়ে পড়লো, মানে হেলান দিয়ে, ব্রিজের উপর হেলান দিয়ে শুয়ে গেল। আর একটি ছেলে, যখন একটু এগোলাম তখন দেখলাম একটি ছেলে কংক্রিটের গাড়ির তলায় পিষে গেছে। আর যে কংক্রিটের গাড়িটি যে চালাচ্ছিল তিনি নেমে খুব চিৎকার করছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে। তো তিনি নেমে ভীষণ চিৎকার করছে জোরে জোরে যে বাঁচাও বাঁচাও। তো আমরা এসেছি, রক্ত দেখলাম, আমার ভীষণ ভয় করে। আমার হাজবেন্ডকে বারণ করলাম যে ওখানে যেও না, কারণ আমরা প্রথমে ওই জিনিসটা দেখেছি একটা অস্বাভাবিক কিছু, সেটা মাথায় ছিল, মানে তখনই মাথায় এসেছে আমাদের। আমরা কেউ প্রকাশ করিনি কথাটা, কিন্তু আমি ওখান থেকে বেরিয়েছি। ওই আরেকটু ক্রস করলে একটা চেকপোস্ট আছে, ওখানে পুলিশ থাকে। তো আমার হাজবেন্ডকে বললাম, ও যাচ্ছিল, তা আমি বললাম যে দেখো এখানে থেকো না, চলো এই চেকপোস্টে যাই, সামনে চেকপোস্ট, পুলিশকে নয়তো আমি ফোন করি,
এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, জানিয়ে দিই আমরা। কারণ আমাদের তখন কিচ্ছু করার ছিল না, কারণ ওটা দেখার পরে আমি এমনি ভীষণ দুর্বল হয়ে গেছিলাম। আমার হাঁটা চলার শক্তি ছিল না, পা ভারী, মানে শরীর ভারী হয়ে গিয়েছিল বাইকে বসে। আমার হাজবেন্ডেরও কিছুটা হয়েছিল, কিন্তু তাও নামতে চাইছিল বাইক থেকে, আমি দিইনি। তো পুলিশকে যখন জানালাম, তো আমার হাজবেন্ড পুলিশের সাথে যেতে চেয়েছিল, আমি যেতে দিইনি, আমি বাড়ি চলে এসেছি। কিন্তু ওটা ভীষণ ভয়ঙ্কর ছিল। আমরা দেখছি ওই শীতের মধ্যে আমরা দুজনে পুরো ঘেমে স্নান হয়ে গেছি ওটা দেখার পরে। আর যখন মনে পড়ছে, একদিন তো মারাত্মক ভয়ানক লাগেনি দেখতে, তারপরেও ওইটা দেখে আরোই ভয় লেগেছে যে আমাদেরকে কিছু একটা টেনে নিয়ে এসেছে ওই জায়গাটি থেকে। ওখানে মানে কিছুক্ষণ আগেই হয়েছিল যখন আমরা এসেছি, কোনো লোক ছিল না রাস্তায়, শুধুমাত্র ধাবার কাছে দুটো একটি লোক বসেছিল। কিন্তু যেহেতু আমাদেরকে ওরকমভাবে টেনে নিয়ে গেছে, ওটা আমরা যেটা মনে করেছি এটা একটা খুব ভয়ানক ছিল। তো আমার এই ছোট গল্প এখানেই শেষ। আপনি যদি এটা সবার সাথে শেয়ার করেন তাহলে খুব খুশি হব। নমস্কার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি আলমা মনিনী, আমি এসেছি উত্তরা থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার নিজের সাথে ঘটা একটি ঘটনা। ঘটনাটি রাসেল ভাই 2015 সালের ঘটনা। আমি তখন বাংলাদেশ রেলওয়েতে সুবর্ণ এক্সপ্রেস। আপনি কোন ট্রেনের নাম বলেন না, কোথায় আছে সেটা বলেন, আপনি ঘটনাটা বলেন তাহলে হবে। তো আমাদের ট্রেনটা ঢাকা থেকে রাত 11টার দিকে ছেড়ে সিলেটের উদ্দেশ্যে গন্তব্য সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো রাসেল ভাই কুলাউড়া স্টেশনের আগে, তো আমাদের ট্রেনটা ট্রেনের উপরে, মানে কুলাউড়া স্টেশনটা এরকম, মানে তার আগে মানে পাহাড়ের মাঝখান দিয়ে মানে ট্রেনের লাইনটা চলে যাচ্ছে। মানে সেদিনকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আমাদের ট্রেনের উপরে পাহাড়ের থেকে একটা গাছ এসে আমাদের ট্রেনের ইঞ্জিনের উপরে পড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেনটা বন্ধ হয়ে যায়। তো আমরা ট্রেনে থেকে, মানে আমাদের ট্রেনে আপনার ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার পরে থেকে আপনার যাত্রী খুব কম। তো অনেক রাত্র হয়ে গেছে, তো যাত্রীরা ভয় আর নামতেছে না। আমরা যখন সরকারি চাকরি করি, তো আমাদের নামতে হবে, কি সমস্যা দেখতে হবে। তো নামার জন্য নেমে আমরা আপনার সামনে কুলাউড়া স্টেশনে খবর পাঠাতে যাচ্ছি যে আমাদের ট্রেনে এই সমস্যা হয়েছে। তো নেমে কুলাউড়া স্টেশনে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আপনার একটু সামনে যাই, ট্রেনের ইঞ্জিনের সামনে যাই। ইঞ্জিনের সামনে যাওয়ার পরে আমি দূরে থেকে দেখতে পারি যে একটা রুমের একটা মানে কুঠিরের মতো কিছু দেখা যাচ্ছে, সেখানে মানে আলো জ্বলতেছে। তো আমি চিন্তা করলাম যে ওখানে কোনো লোক থাকবে হয়তো। তো লোক থাকলে তাদের কাছে মানে যোগাযোগ করে বা কোনো লোক যদি এনে যদি গাছটা সরানো যায় বা কোনো ব্যবস্থা করা যায় তাহলে তো জিনিসটা ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি সেই উদ্দেশ্য করে আমি আপনার ওই কুঠিরের দিকে এগোচ্ছি, মানে চা বাগানের মাঝখানে কুঠিরটা, প্রচন্ড অন্ধকার। তো এগিয়ে যখন কুঠিরের দিকে যাচ্ছি, মানে তখন আস্তে আস্তে মানে কুঠিরের সামনে যখন গেছি, আমি কুঠিরের বাইরে থেকে, আমি ওই ঘরটার বাইরে থেকে আমি কটর মটর মাংস হাড় চাবানো যেরকম একটা শব্দ পাওয়া যাচ্ছে, ওইরকম আমি একটা শব্দ পাচ্ছি বাড়ি থেকে। তো আমি হয়তো ভাবলাম যে ভিতরে হয়তো বা কোনো মানুষ আছে, তারা হয়তো বা কিছু খাচ্ছে। সেজন্য মানে আমি যখন দরজার সামনে গিয়ে দেখি দরজাটা একটু মানে ফাঁকা ছিল। তো আমি দরজাটা যখন আমি ধাক্কা দিয়ে মানে ভেতরে ঢোকার চেষ্টা করি, তখন দেখি যে দুইটা মহিলা একটা বাচ্চা ছেলের লাশ, তারা মানে জীবিত বাচ্চা ছেলের লাশ তা চিবে চিবে খাচ্ছে। এটা দেখে তো আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এবং রাসেল ভাই ওই মহিলা দুটো যখন আমার দিকে তাকায়, তখন মানে আমি মানে কখনো এই দৃশ্য ভুলতে পারবো না। তাদের চেহারা এরকম ছিল, মানুষ পুড়ে যাওয়ার পর, সদ্য পুড়ে যাওয়ার পর যেরকম মানুষের চেহারা হয়, মানে কিছু জায়গা মানে সাদা ফেটফেট হয়ে গেছে, কিছু জায়গা কালো, এরকম মানে চেহারার মানুষ দুটো। মানুষ চোখ একদম লাল টকটক আগুনের মতো, মুখ দিয়ে অজস্র রক্ত ঝরছে। এই যখন আমার দিকে তাকালো, তখন প্রচন্ড ভয়ে আমি আল্লাহু আকবারকে একটা মানে জোরে আওয়াজ করে আমি সেখানে সেন্সলেস হয়ে যাই। তখন আপনার আমাদের ট্রেনে যে যারা দায়িত্বরত লোক ছিল, অফিসার ছিল, তারা আমার কণ্ঠ শুনে দ্রুত ওই জায়গায় চলে আসি। চলে আসার পরে তারা দেখে যে আমি সেন্সলেস হয়ে পড়ে আসি। তারা আমাকে তখন মানে ট্রেনে নিয়ে যায়। ট্রেনে নিয়ে যাওয়ার পরে আপনার মাথায় পানি টানি ঢেলে বা তাৎক্ষণিক কোনো মানে চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করে তোলে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের
পরবর্তী যে অতিথি আছেন তার কাছে, এবং আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি এরশাদ উত্তরা থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনা বলবো এটা একজন ইয়েলো ক্যাব চালক, উনি দক্ষিণখান থাকেন। সামাও আমি তাকে চিনি, ওনার নাম জাহিদ ভাই, ওনার কাছ থেকে নেন। ঘটনাটা ঘটেছে লাস্ট স্যাটারডেতে। তো জাহিদ ভাই যেভাবে বলেছেন, আমাকে এক্সপ্লেইন করেছেন, আমি এটা বললাম। থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনি মনে হয় শুনছেন। আচ্ছা, জাহিদ ভাই লাস্ট স্যাটারডেতে রাত 11টার দিকে হাতিরপুরে ছিল। তো উনি ওয়াজ ওয়েটিং যে কোনো যদি প্যাসেঞ্জার পায় উত্তরার দিকে তাহলে উনি তাকে নিয়ে আসবে, যেহেতু উনি দক্ষিণখান থাকেন। তো সাডেনলি এক কাপলকে উনি পেলেন যারা এয়ারপোর্টে আসবে। তার মধ্যে যে ভদ্রলোক ছিলেন, হি ওয়াজ বিয়ার্ডেড, এবং অ্যাজ পার জাহিদ ভাই যে মানে খুবই হ্যান্ডসাম এবং সুন্দর, এবং তার ওয়াইফ সাথে ছিল, উনি আবায়া পরা, তখন বোরকা পরা আর কি। তো এয়ারপোর্টে আসবে ভালো কথা। তো দুজনে উঠলো, জাহিদ ভাই রাজি হলেন, নিয়ে আসতেছেন। তো এর মধ্যে উনি রাস্তায় একটু মোটামুটি খালি ছিল আসার পথটা। তো পিছনে কোনো সাধারণত যখন যাত্রীরা উঠে বা হাজব্যান্ড ওয়াইফ বলে তো কথাই নেই, টুকটাক কথাবার্তা বলে এটা ড্রাইভার সাধারণত শুনে। তো অনেকক্ষণ ধরেই তাদের মধ্যে কোনো কথা হচ্ছে না, কোনো শব্দই। বর্ডার ক্রস করে জাহিদ ভাই মানে ইন্টেনশনলি টাকানো সাডেনলি দেখলাম যে পিছনে কিছু নাই। আবার দেখলাম যে হ্যাঁ, দুজন চুপচাপ বসে আছে। তো এই যে একটু দেখা না দেখা, উনি মনে করছেন যে ওনার মনে হয় হ্যালো হচ্ছে বা দেখার ভুল হতে পারে। উনি কোনো শব্দ করলেন না, উনি চালাচ্ছেন ঠিক। বাট যেহেতু রাস্তাটা একটু খালি ছিল, তেমন একটা সময় লাগলো না। বাট কাওলা ব্রিজটা কিছুক্ষণ আগে ভদ্রলোক বলে উঠলেন, জাহিদ সাহেব ব্রিজটা পার হয়ে থামে। তখন ওনার বুকের ভেতর ধক পড়ছে, বিকজ উনি তো কখনো ওনার নামটা মেনশন করেনি, নাম্বার 1। নাম্বার 2, যদি নাম যেহেতু মেনশন করেনি, এই লোক তার নাম কিভাবে জানবে? তো উনি কোনো কথাই বললেন না। কালো ব্রিজটা পার করে উনি হাতের বাঁ দিকে গাড়িটা সাইড করলেন। সাইড করে উনি ওয়েট করতেছেন যে যাত্রীরা নামবেন। তো কিছুক্ষণ ওয়েট করলেন, যাত্রী নামলে তো অ্যাটলিস্ট দরজা খোলা শব্দ হবে বা কিছু। তারপর তার ভাড়া যেটা হয়েছে লাইক 340। তো এটা দেখে তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর কোনো শব্দ নেই। উনি আবার রিয়ার ভিউ মিররের পিছনে তাকালেন, দেখে কিছু নেই। তখন উনি আমাকে বললেন, এর সাথে এটা দেখে তো আমার এত কাঁপুনি শুরু হচ্ছে যে আমি কিছু বলতে পারতেছি না। গাড়ি যে চালায় সামনে নিব, আমার এরকম কিছু পাচ্ছি না আমি। খুব তার বডি শেক করছে, মনে মনে দোয়াদুর করতেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি সামনের দিকে তাকায় দেখে ওনার ড্যাশবোর্ডের উপর নতুন, ওনার ভাড়া হয়েছে 335, নতুন 3টা 100 টাকার নোট আর 2টা 20 টাকার নোট, 340 ওনার ড্যাশবোর্ডের উপর রাখা। তো এইটাই ছিল ঘটনা। আর কিছুক্ষণ পর উনি যখন একটু ধাতস্থ হচ্ছেন, তখন উনি আস্তে করে ওনার গাড়ি নিয়ে ওনার বাসায় গিয়ে গাড়ি রেখে আজকে এই একটা ঘটনা না আমার আরেকটা বলে ফেলেন, তাহলে পরে ঘটনা শুনে ফেলেন। নেক্সট ওয়ান, এটা হচ্ছে গিয়ে রাসেল ভাই আমার এক বড় ভাই। তো সঙ্গত কারণে আমি আমার কোনো ওনাদের নাম বা এটা কিন্তু আকাশপথের ঘটনা, আমি আগে বলে দিচ্ছি। তো ওনার নামটা মেনশন করতে চাচ্ছি না, প্লাস এয়ারলাইন্স এর নামও মেনশন করবো না। বাট আমি ঘটনাটা যাচ্ছি, উনি যেভাবে বলেছেন আমাকে, ওনার কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি বলার জন্য। আচ্ছা, তো এই যে আপনার রিসেন্ট যে হজ গেল, যখন হজের আপনার রিটার্ন ফ্লাইট গুলো ছিল, তখন ওনার এয়ারলাইন্স কিছু রেন্টেড এয়ারক্রাফট রেন্ট করেছিল। রেন্টেড এয়ারক্রাফটে উনি ছিলেন কো পাইলট। সো ইট ওয়াজ 747। তো ওনাদের ছিল জেদ্দা থেকে আপনার ঢাকাতে ড্রপ করে দিয়ে আবার এমপি এয়ারক্রাফট নিয়ে জেদ্দা যাওয়া। সো নেক্সট উইক তো এভাবে ওনারা আসতে গিয়ে ঢাকা থেকে আবার জাস্ট এক্সাক্ট ডেটটা আমার মনে নেই। তো উনিও বললেন যে আমরা রাত 11টায় টেক অফ করেছি এখান থেকে। 11টায় টেক অফ করার পরে ইউজুয়ালি ওনাদের 11 ক্রু ছিল, লাইক উনি ছিলেন কো পাইলট, ওনার পাইলট ছিল, 2জন ইঞ্জিনিয়ার ছিল আর 7জন কেবিন ক্রু ছিল, টোটাল 11। তো ওনারা এখান থেকে সাধারণত কিছুক্ষণ পরে একদম যখন 39,000 ফিট আপে চলে গেল, চলে যাওয়ার পরে ওরা অটো পাইলটে সিট করে তো ওরা একটু
মানে ঘুমানোর বা প্রিপারেশন নিচ্ছিল, মানে একটু, বিকজ ইটস লাইক 6 hours 6.5 hour জার্নি, ডাইরেক্ট ফ্লাইটে যেতাম। তো যাওয়ার পরে তো উনি যেটা আমাকে বললো যে ইটস লাইক 3 hours। তবে এখান থেকে যখন ওনারা ফ্লাই করে তখন আপনার টাইমটা কিন্তু কমতে থাকে, কারণ সৌদি আরবের সাথে আমাদের দেশের সৌদি আরব আমাদের 3 hours পিছনে, আমার সৌদি আরবে 3 hours সামনে আছে, মানে আমরা +6 ওরা +3 GMT। তো বললো যে বাংলাদেশ থেকে ফ্লাই করার 3.5 ঘন্টা পরে, 3.5 ঘন্টা সাডেন দেখে আমার পাইলট যে উনি একটু উনি ঘুম, আর আমার মানে ঘুমানো মানে অলমোস্ট ঘুম আমি। তো হঠাৎ খেয়াল করলাম যে আমাদের স্পিড মিটার দ্যাট ওনারা তো অ্যারোনটিক্যাল মাইলে হিসাব করে, অ্যারোনটিক্যাল মাইল লাইক ইট ওয়াজ 270, উনি যেটা বললেন 270, তার মানে কিলোমিটারে যদি আমরা হিসাব করি 510-100 কিলো, সেরকম মানে 510 কিলো স্পিডে ছিল, এটা কিলোমিটার স্পিডে ছিল। তো বলো আমি হঠাৎ করে ঘুম চোখে দেখলাম যে আমার স্পিড মিটারের যে আমার স্পিড মিটারের যে রিডিং ওটা 0। আর সব ঠিক আছে, রাডারে আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে, আমরা কোথায় যাচ্ছি, আমার অল্টিটিউড কত সব আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই 0। আমি একটু ভালো করে প্রথমে আমার মনে করলাম যে আমার চোখের ভুল, কিন্তু আমি ভালো করে নজরে বসলাম। নজরে বসার পরে আমি শুধু দেখলাম যতদূর আমার চোখ যায়, নাইট, ওই আলোর মধ্যে সাদা কিছু অবয়ব আমাদের এয়ারক্রাফটের বেশ দূর দিয়ে, বিকজ এয়ারক্রাফটে ওরা তো ইয়ে করে, হেডলাইট ইউজ করে, ওরা বেশ দূর দিয়ে যাচ্ছে এবং সবার হাতে একটা করে লাঠি, সবাই মানে মাথা নিচের দিকে তাকানো, এক সাইডে ওরা চলে যাচ্ছে। তো প্রথমে ভাবছিলাম যে উনি বললো যে প্রথমে ভাবছিলাম আমার চোখের ভুল, তারপরে ভাবলাম আমার হ্যালুসিনেশন হচ্ছে, বিকজ ঘুমাই না অনেকক্ষণ, কিন্তু তারপরে দেখলাম যে না, ইটস হ্যাপেনিং। তখন আমি আমার পাইলটকে উঠালাম। তো পাইলটকে উঠার পর আমার মানে ইঞ্জিনিয়ার 2 জন ছিল, ওদেরকে ডাকলাম, যারা আমরা ককপিটে ছিলাম, আমি সবাইকে মানে তুলছি, আর কেবিন ক্রু যারা তারা পিছনে ঘুমাচ্ছে, তো উঠানোর পর আমরা সবাই 4 জনই দেখলাম এরকম সবাই তাকায় আছে এবং যা দৌড় করতে যায় কিছু। আশ্চর্য বিষয়, আমাদের প্লেনটা কিন্তু ওখানে স্টপ, কিন্তু এটা কিন্তু ফল ডাউন হচ্ছে না। ফল ডাউন হলে আমরা ফিল করতাম এবং আমাদের মিটারে দেখা যেত আমাদের যত মানে ইকুইপমেন্ট যেগুলো আছে আমরা দেখতে পারতাম, আচ্ছা যারা স্ট্যাকটা বোঝাতে কোনো কিছু হচ্ছে না। এরকম করে প্রায় 40 মিনিটস পরে আমাদের প্লেনটা আস্তে একটু শেক করলো। সবচেয়ে আশ্চর্য বিষয়, আমাদের যেই স্পিড আমরা চালাচ্ছিলাম, আমাদের এয়ারক্রাফটের স্পিড যেটা ছিল, এবং মানে ওই স্পিডে আমাদের এই 40 মিনিটে যতক্ষণ আসার কথা ছিল, উই ফাউন্ড ইন আ রাডার যে আমাদের ফ্লাইটটা কিন্তু ও জায়গাটাই ক্রস করতেছে। এখন আমার কথা হচ্ছে এই মধ্যে 40 মিনিটসের যে গ্যাপ, যেখানে অল ফোর উই ফাউন্ড যে আমাদের ফ্লাইটটা স্ট্যাক হয়ে আছে, এটা নড়তেছে না, চলছে না, এটা কোনো গতি নেই। But after 40 minutes, what we found that the place we supposed to cross, আমরা ঠিক ওখান থেকেই যাচ্ছি। So it was the story by him. Thank you so much. Thank you. আপনার আরেকজন আমাদের অতিথি আছে, তার নামটা একটু জিজ্ঞেস করবো এবং তার একটা ঘটনা আমরা শুনবো। ছোট্ট কোনো ঘটনা প্লিজ যদি আমাদের একটু শোনাতেন, এবং তার আগে আপনি বলবেন যে আপনি আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। পৌরসভাতে অলা ভবানীর একটা নাম করা ব্যক্তি আমাদের টাঙ্গাইল পৌরসভার জনপ্রিয়, উনি হচ্ছেন সুফি সাফওয়াত হোসেন। ওনার একটা ঘটনা, তো সুফি সাফওয়াত হোসেনের ছোট ছেলের নাম শাহ আলী। তো ও আমাদের এলাকায় আমাদের বড় ভাইয়ের একটা মেডিসিন দোকানে আমরা বসেছিলাম, ও ওখানে বসা ছিল। বাই দ্য ওয়ে, কথা প্রসঙ্গে ও একটা ঘটনা আমাদের বলতে শুরু করলো। শাহ আলী বলল যে আমার জীবনে দেখা একটা তাজ্জব ঘটনা, যে আমাদের বাড়িতে অলা ভবানী বাড়িতে ওইখানে একদিন আব্বু মানে সাকত সাহেব ডিপ টিউবওয়েল করার জন্য লোক আনলো।
তারা ডিপ টিউবওয়েল গাড়ার জন্য প্রিপারেশন নেয় এবং তার জন্য যে টুল লাগে বা উঁচা করার জন্য যে চেয়ার লাগে, তো চেয়ার দিয়ে কাজ শুরু করলেও যখন পাইপের উচ্চতা বেড়ে যায় তখন একটা ছোট টুলের প্রয়োজন হয়। সেই ডিপ টিউবওয়েলের ওয়ার্কাররা শাহালিকে বলে যে তুমি আমাদেরকে একটা ছোট টুল বা মুরাই নেবে। তো শাহালি ঘরের ভিতরে যে একটা টুল দেখে ছোট, যে টুলের উপর সুফি মামা আগরবাতি মোমবাতি রাখতো প্রতিদিনই যাবে। সেই টুলটা কোনো ছোট ছিল তখন প্রাইভেট, তো কোনো কিছু না মনে করে ওই টুলটা এনে ওই কল শ্রমিকদের দেয় যাতে তারা কাজ করতে পারে। কল শ্রমিক কাজ শুরু করে এমনকি তাদের কাজ যথারীতি চলে, পাইপ উঠাচ্ছে নামাচ্ছে, পানিও পড়তেছে। তো এইভাবে তারা কাজ সম্পন্ন করে। সম্পন্ন করার পরে ওই সময় আবার সুফি সাহেব বাড়িতে ছিলেন, উনি বাইরে ছিলেন। তো কাজ সম্পূর্ণ করার পরে তারা কল পাইপের সাথে সেট আপ দেওয়ার পরে চেক দেওয়ার জন্য কলটা চাপ দেয়। অনেক চাপাচাপির পরে তারা পানি পায় না, শুধু মানে চাপতেছে ঠিকই, বাতাস আসতেছে কিন্তু কোন রকম পানি উঠতেছে না। তো তারা মানে প্রচন্ড রকম তাজ্জব হয়ে গেল, এটা কিভাবে সম্ভব যে আমরা পানি বের করে বালু ফেলে, পানির সাথে বালু ফেলে আমরা পাইপ গাছ দিই এবং এই টিউবওয়েল সেট আপ দিচ্ছে, এই টিউবওয়েল কেন এখন পানি উঠতেছে না এটা তারা হিসাব মিলাইতে পারে না। ইন দ্য মিন টাইম সুফি সাহেব বাড়িতে আসছে, আসার পরে সুফি সাহেবকে বলতেছে যে হুজুর আমাদের টিউবওয়েলটা তো পানি উঠতেছে। তখন সুফি সাহেব পানি না উঠার কি কারণ? তখন বলি যে আমাদের সাইটে সেট আপের কোনো সমস্যা নাই, এই কারণটাই আমরা বুঝতে পারতেছি না, এই কারণ। তো উনি বললেন যে ঠিক আছে তোমরা একটু ওয়েট করো, আমি একটু ঘর থেকে আসতেছি। মানে উনি ওনার রুমে গেলে উনি জাস্ট ওনার জন্য যে কিছুক্ষণ উনি রুমের ভিতর থেকে দৌড় পেরে বের হয়ে আসছে, এই আমার ঘরের আসন মানে আমার টুলটা কোথায়, যে টুলে আমি আগরবাতি মোমবাতি রাখি। তখন আলী বলতেছে আমি তো ওইটা এনে কল শ্রমিকদের দিচ্ছি। তো সে দেখে যে টুলটার উপরে দাঁড়ায় কাজ করছে। তখন সে বলতেছে সর্বনাশ হয়ে গেছে, আমি আমার সাধনার যত পাওয়ার আমি এই মানে এই টুলটা আমার আসন, এই আমার যত সাধনা পাওয়ার তাদেরকে আমি এই টুলের মাধ্যমে আমি কল করি, এই টুল দিয়ে ব্যবহার করি, এই টুল পাড়া দিয়ে ওরা কাজ করতে দেখে এই টুলের যাদের পাওয়ার আছে তারা এই অভিশাপে এই কল থেকে পানি উঠতেছে না, আমি কি উঠবেও, এটাকে ভাবে কাটতে হবে তাহলেই। তো এই ঘটনা যখন আমি আমার বড় ভাই শাহালির কাছ থেকে শুনলাম, তখন আমরা কিউরিয়াসিটি হলাম যে সুফি সাহেবের কাছ থেকে হয়তো এর চেয়ে মজাদার আকর্ষণীয় ঘটনা পাবো। তো একদিন সুফি মামা আসলো, বড় ভাইকে বলেই রাখলাম যে ওনাকে আসতে বলেন, আমরা একটু শুনি, মজার হবে। তো উনি একদিন আসলো, আমরা সবাই মিলে আড্ডা মারার পরে ওনাকে আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি, মামা আপনি তো এই জীবনে আমরা জানি আপনি অনেক কিছু করেন, চিকিৎসা করেন, অনেক কবিরাজি করেন, তো আপনার জীবনে চমৎকার কোনো ঘটনা থাকলে বা ভয়ের বা অতিভূতি কোনো ঘটনা থাকলে আমাকে বলেন। তখন সে বলতেছে আমার জীবনে তো অনেক ঘটনায় আসছে, কোন ঘটনা বলি, তবে আমার জীবনে সাধন শুরুর পর্যায়ে একটা ঘটনা তোমাদের বলতেছে যেটা আমার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে, আমার চরম ক্ষতি করে ফেলছে। বললাম যে তাহলে বলেন শুনি। তো আমরা তার কথা শুনতেছি। সুফি মামা বলতেছে যে আমি যখন প্রথম জীবনে আমি তরিকত লাইনে ঢুকে আমার পীর মুর্শিদের দোয়াতে আমি আমল শুরু করি, এই আধ্যাত্মিক আমল, তখন আমি আমলরত অবস্থা চিল্লারত অবস্থায় এক পর্যায়ে আমার আমলের সফলতা শুরু হয় এবং সে পর্যায়ে অনেক আলামতের মধ্যে আমলের চরম পর্যায়ে সাধনা শেষের দিকে আমি একজন মানে সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তিকে আমার সামনে হাজির দেখতে পাই। তো তাকে হাজির দেখার পরে আমি তাকে সালাম দিয়ে তার পরিচয় জানতে চাই। তো আমি তার পরিচয়, সে একজন জিন, এমনকি সে বয়স্ক, সে পরিচয় দেওয়ার পরে আমি তার কাছ থেকে আবদার করি যে আপনি আমাকে সব অবস্থায় সাহায্য করবেন, আমাকে সুরক্ষা দেবেন। তখন সে জিন বলল যে হ্যাঁ আমি তোমার শর্তে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে? তখন সে বললো যে আমি তোমাকে প্রোটেকশন দিব, তোমার বাড়ি বা তোমার আশেপাশে যখন প্রয়োজন হবে আমি সাপের বেশে বা সাপের রূপ নিয়ে আমি তোমাকে প্রোটেকশন দেব। আর সবচেয়ে বড় কথা, তোমাকে আমাকে চিনতে হবে, এই দায়িত্ব এবং কি এই ওয়াদা বা এই প্রমিস তুমি আমাকে করো। তখন সে দেখলো যে অবশ্যই আমার সাথে যেহেতু সে প্রমিস করছে, আমাকে প্রমিস তো তার সাথে করতে হবে। তো সে এই প্রমিসে রাজি হয়ে যায়।
তো এতে এই প্রমিসের পরে সে তার সাথে রেগুলার যোগাযোগ করে এবং কি তার মাধ্যমে তার হেল্পে তার দিন দিন উন্নতি থেকে উন্নতি হতে থাকে এবং কি সে তার কাজে বেশ নাম প্রসার করে এবং কি সে টাঙ্গাইল শহরে বেশ জনপ্রিয় একটা মানুষ হয়ে ওঠে। যারা পুরানো আছেন, সুফি সাকফাত, উনি টাঙ্গাইল পৌর উদ্যানে বসতেন, ওনাকে মোটামুটি সবাই চেনে, যারা টাঙ্গাইলে আসেন মোটামুটি চিনবেন আপনারা। তো সুফি সাকফাত মামা তখন বলেছে, আমি এই কাজ করার পরে আমার ফ্যামিলিতে মেম্বার, আমার ওয়াইফ, আমার 3 বাচ্চা, তো আমাদের একটা নতুন বেবি হল। তো বেবি হওয়ার পরে আমরা সেই বেবিটাকে খুবই আনন্দিত। তো একদিন আমি বাড়িতে আসছি, এসে দেখি যে পাশের বাড়িতে অনেক বাচ্চাদের হইচই, লোকজনের হইচই। আমি দুপুরে পাশের বাড়িতে যাই দেখি যে একটা সাপকে ঘেরা তারা মারার জন্য খুব প্রস্তুত হয়ে গেছে। একটা সাপকে ঘেরা সবাই মিলে হইচই করতেছে সাপটাকে মারবে। আর সাপটা একটা গর্ত মাটির দুয়ারের গর্তের মধ্যে লুকায় আছে। আমি যাই দেখি যে সাপটা আমারই পরিচিত, যে সাপ যে রূপ নিয়ে আমাকে দেখা দেয় মাঝে মাঝে, সেই সাপটা তার মাথায় একটা লাল দাগ দেওয়া আছে। তো আমি তো বললাম যে সর্বনাশ, এই সাপ যদি মারা যায় তো আমার প্রচন্ড ক্ষতি হয়ে যাবে সব দিকে। তো আমি সেই সাপটাকে বাচ্চা বা বড়দের সাপ থেকে বাঁচিয়ে আমি আমার বাড়িতে নিয়ে আসি। তারা জানে যে আমি সাপ বা কবিরাজি চিকিৎসা করি, এটা আমি করতে পারি। আমি তো সাপটাকে উঠিয়ে আমার বাসায় এনে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দিই। তো এইভাবে চলতেছিল, খুব ভালোই আমাদের দিনকাল চলতেছিল, আল্লাহ চলতেছিল। তো একদিন আমার যে ছোট বাচ্চাটা হয়েছিল, ওই বাচ্চাটাকে আমার ওয়াইফ গ্রামের লোকরা আগের দিন ওই মেয়েদের কাপড় দুই দিকে বেঁধে, ঘরের 2 কানে বেঁধে ওই বাচ্চা ওই কাপড়ের মধ্যে রেখে দোলনা তৈরি করত। তো ওই দোলনার মধ্যে আমার বাচ্চাটাকে রেখে আমার ওয়াইফ পানি আনতে যায় ঘরের বাইরে। তো ঘরের বাইরে পানি আনতে যে ফিরে এসে দেখে যে বাচ্চাটা যে কাপড়ের দোলনায় দুলতেছে তার ঠিক উপরে বাঁশের আড়ে একটা সাপ, বড় সাপ জড়িয়ে ওই বাচ্চাদের দিকে দুলতেছে, সাপও সেই বাচ্চার সাথে দুলতেছে। তো এই অবস্থা দেখে তো আমার স্ত্রী তো দেখেই অবাক যে আমার বাচ্চাটাকে কামড় দিয়ে ফেলে কিনা। সে চিৎকার করে বাইরে আসতে, আমি তখন বাসায় বাঁশের আড়ে তৈরি করার জন্য বাঁশ কাটতেছিল। আমাকে আইসা আমার স্ত্রী চিৎকার দিয়ে বলতেছে যে বাবুর উপরে দোলনার উপরে সাপ। তো আমি ওইখানে যাইয়া দেখি যে সাপটা সত্যি দুলতেছে, কিন্তু সাপের যে মুখের বরাবর যে লাল দাগটা সেটা আমি দেখতে পারি। তো আমার কথা হলো যে আমার বাচ্চার এমন ভাবে দুলতেছে যে আমি ভয়ে আমার হাতে যে বাঁশ কাটার যে ধারালো দাঁড়টা ছিল, সেই দাঁড়টা দিয়ে বাচ্চাকে বাঁচানোর জন্য আমি সাপটাকে কোপ মারি। একটা কোপ মারাতে সব 2 খণ্ড হয়ে 2 পাশে পড়ে যায়। মাটিতেও পড়া শেষ সাপটা ধোয়া মেলে উধাও হয়ে যায়। ঠিক তখনই আমি বুঝতে পারলাম যে আমি আমার জীবনের সবচাইতে বড় ভুলটা করছি। আমি আমার নিয়ামত, আমার সাধনার সর্বোচ্চ শক্তিকে আমি নিজে হাতে ধ্বংস করে ফেলছি। সাথে সাথেই আমি পাশে দেখি আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে গেছে, বাচ্চার মতোই আছে। তো এই অবস্থায় আমার স্ত্রীকে জাগি, কোনোভাবে পরিবেশ সামাল দিয়ে আমি আমার পীর সাহেবের কাছে যাই, এটা গাজীপুরে। তো দরবার শরীফে যাওয়ার পরে আমি আমার সে তার পীর সাহেবকে জানাই যে এরকম কথা, যে হুজুর আমার তো এত বড় অন্যায় হয়ে গেছে, আমি এখন বলে যে তুমি তোমার জীবনে সবচেয়ে বড় ভুল করছো, এটা প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। তখন সে বললে এটা কিভাবে হবে, কেমন হবে, আমি কি আমার এর মধ্যে করণীয় কি? তখন সে বলতেছে যে আপনি তোমার একটা কাজ করতে হবে, তোমাকে আর একটা চিল্লা দিতে হবে, চিল্লা দিয়ে তুমি তাকে আনছি, সেই চিল্লাতে তার সঙ্গী তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক সে বললো যে তারপরে কি আমার সমস্যার সমাধান হয়ে যাবে হুজুর? তখন তার বিষয় বললো যে না, এই সমস্যার সমাধান হয়তো বা এইটার সমাধান করো তুমি, এটা যদি সফল হবে এই ছেলে, তাহলে তুমি বেঁচে যাবা, কিন্তু তোমার ওয়াইফ আর তোমার বাচ্চারা বাঁচানো কঠিন হবে। তো এই অবস্থার পরে সে চলে আসে, সে চিল্লা শুরু করে। তার কথা হলো রাত্রিবেলা তাকে একটা ঘরে থাকতে হবে, সে চিল্লা শুরু করে। ঠিক এই চিল্লারত অবস্থায় একদিন তার পাশের ঘর থেকে তার ওয়াইফ, সে যে ঘরে চিল্লা দেয় সে ঘরে তো কেউ যাবে না, তো পাশের ঘর থেকে ওয়াইফের চিৎকার শুনে
চিৎকার শুনে সে চিল্লারত অবস্থা থেকে ছুটে এসে বেরিয়ে এসে দেখে যে তার ওয়াইফ পড়ে আছে, তার মাটির উপরে যে বিছানা তৈরি করা হয় ওতে পড়ে আছে, আর তার ওয়াইফের পায়ের দিক থেকে একটা সাপ বেরিয়ে চলে যাচ্ছে। এটা দেখার পরে সে দেখেছে তার ওয়াইফের পায়ে সাপের কাম। তো এই অবস্থা দেখে সে তার ওয়াইফ মৃত অবস্থায় সে তার ওয়াইফকে পায়। তো এই অবস্থায় সে তার ওয়াইফকে হারানোর পরে তার বাচ্চাদের উপর সে প্রচন্ড চিন্তিত বা দেখভাল করতে থাকে। ইন দ্য মিন টাইম কোনো না কোনো ভাবে তার এই ফ্যামিলি পুরা ফ্যামিলিটাই ডিস্ট্রয় হয়ে যায়। তো আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শাহালিতে কি? ও তো আপনার ছেলে, ও তো ছোট, প্রাইমারি 5-এ পড়ে, শাহালিটাকে? তখন সে বললে যে এটা আমার দ্বিতীয় ঘরের ছেলে। জাস্ট এই পর্যন্ত আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকে লিখছেন।